মানুষের জীবন সুখ দুঃখ হাসি কান্নায় ভরা। সুখের স্মৃতি যতটা মনে থাকে, দুঃখের স্মৃতি মানুষের জীবনে তার চেয়ে অনেক বেশি স্মৃতি হয়ে থাকে। যে জীবন আধারে পথ চলতে শেখায়, যে জীবন সমস্যাকে সম্ভাবনায় তৈরি করে, এমনই জীবনের গল্প নিয়ে জীবনের কথা অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক এবং ভিক্টোরিয়া ই কমার্স ফেসবুক পেজের যিনি উপদেষ্টা কাজী আপন তিবরানী। স্বাগতম আপা আপনাকে। ধন্যবাদ আরিমন, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ কুমিল্লা 24। কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আপা, শুরুতেই আমি বলছিলাম যে আপনি একটি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপনা করছেন। আপনার জীবনে জানি অনেক ধরনের সমস্যার ভিতর দিয়ে আপনি অতিক্রান্ত করেছেন। একটি বিষয় যে ডাক্তার বলেছিল আপনাকে যে আপনার পড়াশোনা হবে না, সেই বিষয়গুলো কি বাবা? সেই বিষয়গুলো হচ্ছে, ওটা ছিল আমার একটা দুর্ঘটনা আমার জীবনে। আমি যখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিলাম, ঠিক তখনই আমি একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্টের শিকার হয়েছি। হ্যাঁ, আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং আমি আমার বাবার সাথে ছিলাম এবং তখনই আমার মাথায় আঘাত লাগে এবং সেই সময় আমি 4 মাস, আসলে সত্যি কথা বলতে কি 4 মাস আমি এখনো ভাবি যে ওই 4 মাস সময়টা ছিল আমার জীবনের একটা ঘুমন্ত সময় এবং এই সময়টার কথা আমি আজও মনে করতে পারছি না। এবং ওই সময় বলতে আমি আসলে যে সময় আমার অ্যাক্সিডেন্টটা ঘটেছিল সেই সময়টা থেকে একদম আমার মানে জ্ঞান ফেরা পর্যন্ত আমার আসলে ওই কথাটা আমার মনে নাই এবং সেটা হয়েছিল একদম হাতে গোনা 4 মাস পরে। 4 মাস মানে আপনার স্মৃতি একবারে মনেই ছিল না? স্মৃতি মনেই ছিল না বলতে মানে এটাকে আমি আমার জীবন থেকে আমি বাদ দিতে পারি এই সময়টাকে। আচ্ছা আচ্ছা। এই সময়টা নিয়ে আসলে আমার কোনো কি বলবো, কোনো অনুভূতি, কোনো কিছু মনে থাকা বা হতে পারে এরকম যে আমি প্রাইভেটে আসছিলাম বাবার সাথে, কিন্তু আমি যখন সুস্থ হলাম, যখন জ্ঞানটা ফিরে আসলো, তখন আমি ছিলাম ঢাকায়। হসপিটাল থেকে তখন আমাকে মামার বাসায় নিয়ে যাওয়া হয়েছিল এবং তখন সেখানে যে আগের ঘটনাগুলো, আমার ব্যথা, আমার আচরণ, আমার বাইক অ্যাক্সিডেন্ট হওয়া, ওগুলোর কথা আমি একটু মনে করতে পারছিলাম না এবং এখনো পারছি না। ডাক্তার কেন সাজেস্ট করলো এই বিষয়টা যে আপনার পড়াশোনা করা যাবে না? ডাক্তার সাজেস্ট করেছিল কারণ তার পরবর্তীতে দেখা গেল যে আমি যখন সুস্থ হয়েছিলাম, তখন সুস্থ হওয়ার পরেও আমি আসলে কথা পড়া ওগুলো মনে রাখতে পারছিলাম না এবং আমার মেমোরিটা, আমার স্মৃতিশক্তিটা খুবই দুর্বল হয়ে গিয়েছিল এবং সেক্ষেত্রে আসলে পড়াশোনাটা আমার পক্ষে, আর পড়াশোনাকে মনে রেখে বা পড়াশোনাটাকে চর্চা করে পড়াটা আমার পক্ষে সম্ভব ছিল না। এটা অ্যাকচুয়ালি আমার কি বলবো, আমার ব্রেইনের যে উইকনেস ছিল সেটার জন্য ডাক্তার নিষেধ করেছিল এবং সেই সময়টা এবং ডাক্তারের অ্যাডভাইসটাই ছিল আমার জন্য পারফেক্ট। আবার আমরা জানবো যে আপনি কিভাবে ডাক্তারের এই পরামর্শটাকে গ্রহণ করে সেটাকে আবার আপনি এটাকে মিথ্যা বলে প্রমাণিত করেছেন। আপা, আপনার জন্মস্থানটা কোথায়? আমার জন্মস্থান হচ্ছে চৌয়ারা বলরামপুর কাজীবাড়ি। আপনি আমাদের কুমিল্লারই মেয়ে? হ্যাঁ, আমি কুমিল্লারই মেয়ে। আপনার স্কুল ছিল সেটা তো মনে আছে? আমার স্কুল মনে আছে। স্কুল মনে না থাকলেও আসলে কিছু করার নাই, কারণ কাগজপত্র স্কুল লাইফের ঘটনাগুলো খুব বেশি একটা চিহ্ন মনে নাই, কারণ আমার চাইল্ডহুড মেমোরি বলতে গেলে একদম বলা যায় যে খুবই মানে ফাঁকা। এবং স্কুল ছিল আমার, প্রাইমারি স্কুল ছিল আমার গ্রামেই ছিল, বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তারপরে ছিল হচ্ছে চৌয়ারা উচ্চ বালিকা বিদ্যালয় এবং এরপরে কলেজ থেকে হচ্ছে ভিক্টোরিয়া সরকারি কলেজ ইন্টারমিডিয়েট অনার্স মাস্টার্স এবং এখান থেকে আমার চাকরি, মানে সরকারি চাকরি এখান থেকে শুরু। আপা, আপনার শিক্ষা জীবন থেমে যাওয়ার যে বিষয়টা ছিল সেটাকে আপনি আপনার কিভাবে আবার শুরু করলেন? সত্যি কথা বলতে কি, এটাকে আমি একদম থেমে যাওয়া বলবো না, আমার অনেক বাধা ছিল। আমি কিন্তু একদিনের জন্য থামিনি, যেটা বলতে চাচ্ছি যে ডক্টর নিষেধ করেছে, আমার ওষুধ চলছিল এবং ওষুধ খাচ্ছিলাম, পড়াশোনাও কন্টিনিউ করে যাচ্ছিলাম, কিন্তু সমস্যা হতো আমি আসলে পড়া মনেই রাখতে পারতাম না। সারাদিন পড়তাম, সেটা একটু পরেই দেখা যেত যে খুব ভুলে যেতাম। তো এটা ছিল মানে আমি বলবো না যে এটাকে থেমে যাওয়া, কিন্তু মানে আমি তখন অতটাই হতাশ ছিলাম যে আমি আসলে বলতে পারছিলাম না যে আমার এই চলাটা কোথায় গিয়ে শেষ হবে, কারণ আমার ব্রেনের অবস্থাটা এতই খারাপ ছিল যে পরবর্তীতে যে আমি যে পড়াশোনাটা করব বা ইন্টারটা পাস করব সেটারই কোনো আসলে
সুযোগ ছিল না। তো এখন এখান থেকে আমার একটা বিষয় খুবই স্পষ্ট আমার জীবনে পরীক্ষিত হয়ে যায়, সেটা হচ্ছে মানুষের চাওয়া, ইচ্ছা এবং প্রচেষ্টার কাছে আসলে সবকিছুই হেরে যায়। এখন এটা হচ্ছে আমার জীবন দিয়ে আমার অভিজ্ঞতা, আমার বুঝতে পারা। শিক্ষা জীবনের এই সময়টাতে, কারণ আপনার যে সংগ্রামী যে জায়গাটা, সেটা কিন্তু এই সময়টাতে আপনি অসুস্থতা হলেন, আপনি আপনার স্মৃতিশক্তি হারিয়ে ফেললেন, এই সময়টাতে আপনি আবার বিবাহে আবদ্ধ হলেন, সেই সময়টা কিভাবে আপনি ব্যাখ্যা করবেন? আচ্ছা, ধন্যবাদ। এখন আমার অ্যাক্সিডেন্টটা হয়েছিল 1999 এর দিকে, এবং আমি যখন সুস্থ হই, যখন আমার জ্ঞানটা ফিরে আসে, বা তখন আমি ফিজিক্যালি কিন্তু সুস্থ, কিন্তু আমার ভিতর কিছু খারাপ লাগা তৈরি হয়, যে শব্দ শুনতে না পারা, পড়াশোনা মনে রাখতে না পারা, কিন্তু এর মধ্যে দিয়ে আমাকে আবার বিয়ের পিঁড়িতে বসতে হয়েছিল। যাই হোক, এখন এটাকে আমার জীবনের একটা চরম বাধাই মনে করব আমি। আমার দুটা বাধা আমি আসলে, একটা হচ্ছে যে আমার অ্যাক্সিডেন্টটা ছিল একটা বাধা, আর দ্বিতীয় বাধাটা হচ্ছে যে আমার এই বিয়েটা মানে চরম বাধা। কারণ অনেকগুলো বিষয় নিয়ে আমি তখন খুব হতাশ ছিলাম। এক হচ্ছে আমাকে পড়াশোনা করতেই হবে, দুই হচ্ছে আমি পড়াশোনা মনে রাখতে পারছি না, আর তিন হচ্ছে আমার বিয়ে হলো, শ্বশুর বাড়িতে সংসার বিষয়টাকে মেইনটেইন সংসার। আপনি এখানে একটু বলি, আমাদের সমাজে কিন্তু যে লেখাপড়ার ভিতর থেকে যে হঠাৎ করে যে বিয়ে দেওয়ার যে একটা বিষয় থাকে, সেটা কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থাটার ভিতরে অনেকটাই ভেঙে পড়ে। বিশেষ করে মেয়েরা কিন্তু তার পরবর্তী জায়গাটা তার আগাতে পারে না। আপনার কাছে এই বিষয়টা কেমন ছিল, যে আপনাকে পড়তেই হবে, এই ভাবনাটা কেন আসলে? এখন এটা আপনি যেটা বলছেন এটা ঠিক বলছেন, কিন্তু আমার ক্ষেত্রে হয়েছিল কি, যেমন আমি যদি বলতে চাই যে আমার বাবা মায়ের খুবই ইচ্ছা ছিল আমি মেডিকেল করবো, এবং পড়াশোনায় বেশ ভালো ছিলাম, অলওয়েজ ক্লাসে ফার্স্ট ছিলাম। কিন্তু আমার অ্যাক্সিডেন্টের পরে দেখা গেল যে একদিকে আমি পড়াশোনার প্রতি খুব অবসেসড হয়ে যাই, এবং আমি যখন বুঝতে পারলাম যে আমি আর পড়াশোনা করতে পারবো না, কিন্তু এটা আমি আসলে অ্যাকচুয়ালি মেনে নিতে পারছিলাম না। আমার কাছে মনে হচ্ছিল যে এটা আমার পক্ষে মানা সম্ভব না। আমি যত সময় লাগুক না কেন আমি ইন্টারটা পাস করবোই। তো মাঝে মাঝে আমি এত পড়াশোনা করতাম, আবার ভুলে যেতাম। আমার আম্মু আমাকে অনেকবার বলেছে যে এবার একটু থামো, এবার একটু বন্ধ করো, আর দরকার নাই, তুমি পড়াটা এবার একটু রাখো। তো ওনারাও বুঝতে পারছিল যে আমি এটা নিতে পারছি না। বিশেষ করে আমার আম্মু, আমার প্রতিটা বিষয় আমার আম্মু খুবই একদম সাথে পাঁচে থেকে আমার বিষয়গুলো পর্যবেক্ষণ করেছে, এবং আমার আর থামা সম্ভব হচ্ছিল না। না, আমি এটা মানতে পারবো না, আমি জাস্ট এসএসসি পাস কিভাবে থাকবো, এর মধ্যে হচ্ছে কি আবার বিয়ে। তো যেটা আমার আম্মু আসলে আমাকে যেটা সাহস দিচ্ছিল, বা কখনো কষ্ট পাচ্ছিল, কখনো আবার না করছিল যে পড়াটা বন্ধ করো এবার, কিন্তু শ্বশুর বাড়িতে কি আসলে সত্যি কথা বলতে কি সেই সুযোগটা আমি আর পাচ্ছিলাম না। এবং আমার বিষয়টা একটু বেশিও হচ্ছিল, যে আমি সারাক্ষণই বইয়ের প্রতি বই নিয়ে বসে থাকছি, এবং সেটার কোনো আসলে অ্যাকচুয়ালি কোনো ফল আসছিল না, যে এটা দিয়ে কি হবে, এই পড়া তো আসলে কোনো কাজে আসছে না, আমি তো আর মনে রাখতে পারছি না। কিন্তু এটা নিয়ে দেখা গেল যে শ্বশুর বাড়িতে আমাকে প্রচন্ড রকমের সমালোচনার শিকার হতে হয়েছে, এবং এটা আসলে এখনো মাঝে মাঝে মনে হলে আমার খুব কষ্ট পাই আমি আর কি। আপনার যে সমস্যাটা পেতে হয়েছে, সেটাকে এসএসসি যে পরীক্ষাটা দিয়েছেন, সেখানে কিন্তু আপনি 3 বার পরীক্ষা দিয়েছিলেন। 3 বারই আপনি অকৃতকার্য হয়েছেন। চতুর্থবার গিয়ে আপনি পাস করেছেন। সেটাকে আপনি স্মরণ না রাখার কারণটাতে? হ্যাঁ, সেটা স্মরণ না রাখার কারণটাতেই। এবং আমি তো পরীক্ষার হলে গিয়ে প্রশ্ন দেখলেই তো যে আমার তো মানে প্রশ্নই পড়তে পারি, বাট আনসার লেখার মতো আসলে আমার কোনো অবস্থা ছিল না। ওই সময়টা কেমন ছিল? আপনি পরীক্ষা দিতেন, আপনি ফেল করতেন, পরীক্ষা দিতেন, ফেল খুবই মন করতেন। খারাপ হতো। এটা তো আসলে সামাজিক চাপ, পারিবারিক চাপ, আমার অনেকগুলো কোনো বিষয় সামাজিক ছিল। চাপ ছিল না, পারিবারিক চাপ ছিল না। যেমন বিয়ের পরে আমি চাচ্ছিলাম যে আমি পড়াশোনা করব। তো আমি পড়াশোনা করছি, আমার নিষেধ নাই। কিন্তু মাঝে মাঝে আমার আম্মু আমাকে বলতো যে এবার থামো, আর করতে হবে না। এখন তো এটা মেনে নিতে হবে, এটা তো আর কিছু করার নাই। তো আমার হাজবেন্ড যেটা করতো, সেটা দেখতো যে আমি এটাতেই ভালো থাকি, পড়াশোনা করলেই ভালো থাকি। তো সে এটা নিয়ে আসলে আমাকে কখনো বিরক্ত করা বা আমাকে নিষেধ করা, সেটা সে করতো না কখনোই। ইভেন আমাকে দেখা যেত যে ফেল করাটাকে আপনি অনেক আনন্দের সহিত না, ফেল করাটা তো অবশ্যই আমার আনন্দের সহিত ছিল না। কারণ এতবার ফেল করেছে, তারপর আপনি লেগে থেকেছেন। না, এটা তো ফেল করাটা তো আমার মোটেই আনন্দের বিষয় ছিল না। তখন আমার জীবনের একটাই লক্ষ্য ছিল ইন্টার পাস করতে হবে। ইন্টার পাস করতে হবে। আচ্ছা, ইন্টার পাস করতে হবে। জীবনে আমার স্বপ্নটা অতটুকু পর্যন্তই ছিল। আচ্ছা। স্বপ্নটা তখন পর্যন্ত, আমি এর থেকে বেশি স্বপ্ন তখন আর আমি দেখতে পারছিলাম না অ্যাকচুয়ালি। আমার স্বপ্নটাই ছিল যে আমাকে ইন্টারমিডিয়েট পাস হবে। হ্যাঁ, পাসটা করতে হবে। কেন তখন কি ছিল? আপনি তো ডাক্তার হতে চেয়েছিলেন, ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলেন। হ্যাঁ, চেয়েছিলাম, ডাক্তার হতে চেয়েছিলাম। সেটা পারিবারিক ভাবেও আমার বাবা মায়ের ইচ্ছা ছিল ডাক্তার হব।
হুম। কিন্তু পরিস্থিতি তো আমাকে বাধ্য করেছে, আসলে আমার তো আর ডাক্তার হওয়ার কোনো সুযোগই ছিল না। সুযোগই ছিল না। তো এই এই একটাই এই স্বপ্ন ছিল, সময়টাতে একটাই স্বপ্ন ছিল যে আমি জাস্ট মাত্র ইন্টারমিডিয়েটটা পাস করব। আচ্ছা, আচ্ছা। এই সময়টাতে আপনাকে কে, আপনার ফ্যামিলি মেম্বার কে আপনাকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে? আপনি সংসার ফ্যামিলি করছেন মেম্বার আপনি হচ্ছে আমার মা, বলা যায় সবচেয়ে বেশি। আর হচ্ছে আমার পরিবার বলতে আমার এক ভাই, আমার ছোট ভাই, আমার বোন, তারপরে একটা ছোট বোন। এখন ওরা প্রতিষ্ঠিত হয়ে গেছে, কিন্তু তখন কিন্তু ওরা ছোট ছিল। তো আমার জীবনটা যেটা ছিল, আমি আমার জীবনটা নিয়ে আচ্ছা, ব্যস্ত ব্যস্ত থেকেছি। ছিলেন। এবং এর মধ্যে আরেকটা কথা বলে রাখছি যে আমার এর মধ্যে কিন্তু আমার বেবি হয়। আচ্ছা, বিয়ের 1 বছর পরেই আমার বিয়ে হয়। এবং আমার এখানে আরেকটা দুর্ভাগ্য আমার জীবনে চলে আসে, সেটা হচ্ছে ডাক্তার। যদিও কুমিল্লার খুবই শ্রেষ্ঠ ডাক্তার ছিল, সবাই যেটা বলতো, ডাক্তার মীনাক্ষী শর্মা। ওনার অধীনে আমার ডেলিভারিটা হচ্ছিল। এবং উনি সামহাউ ফোর্সিবলি বাচ্চার মাথাতে আঘাত লাগিয়ে বাচ্চার ব্রেনটাকে হ্যাম্পার করে ফেলে। এবং এটা আমরা 1 বছর বুঝতে পারিনি, প্রথম 1 বছর, কিন্তু পরের বছর যখন আমরা দেশের বাইরে নিয়ে যাই, ইন্ডিয়া নিয়ে যাই, তখন ডাক্তার বলেছে এই বেবিটাকে নিয়ে আমরা আসলে আর কোনো আশা দেখতে পাচ্ছি না। সে তার সেরিব্রাল পলসি, তার ডেলিভারির সময় তার ব্রেনটা সামহাউ হ্যাম্পার হয়েছে। এবং তখন আমি আরো মেন্টালি খুবই, কি বলবো, যেটা ডিসাইডেড হয়ে গেছে। আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাই এবং খুবই অ্যাগ্রেসিভ, যেটা হচ্ছে অন্য ছোট বাচ্চা দেখলে আমি নিতে পারতাম না। তারপরে এদিক দিয়ে পড়াশোনাটা আমার হচ্ছে না, পড়াশোনা করতে তখন পারবো। কি শব্দ শুনলে আপনি বিরক্ত হতেন? হ্যাঁ, সেই শব্দ বিষয়টা শুনলে ছিল। প্রচন্ড বিরক্ত হতাম। শব্দ বাচ্চারা তো বলতে এমনিতে অনেক বেশি শব্দ করে, নয়েজ করে। না, বাচ্চাদের শব্দ না, যে কোনো ধরনের সাউন্ড, তাছাড়া হচ্ছে এবং মানুষের কথাবার্তা। আচ্ছা, এবং ওখান থেকে আমার ভিতরে একটা মানে সেন্স অফ আইসোলেশন চলে আসে, যে আমি একা থাকতেই খুব বেশি একটা পছন্দ করতে। এবং টিল নাও এই মানে যে একা থাকার যে প্রবণতাটা আমার, এটা এখনো আমার ভিতরে অনেক বেশি কাজ করে। আচ্ছা, আপনি একা থেকেছেন বলে কি আপনার বন্ধু বান্ধব বা আশপাশে এরকম কোনো চিন্তা নেই? আহ, বন্ধু বলতে আসলেই আমার বন্ধু নেই, আচ্ছা, আসলেই নেই। কারণ হচ্ছে স্কুলের পরে এক ধরনের বাধা, অন্য ধরনের বাধা, বিভিন্ন বাধা। এবং তখন আমার লাইফটা কিন্তু মানে খুব ভিন্নভাবে পরিচালিত হচ্ছিল। এবং কলেজের লাইফটাকে তো আমি আসলে ওইভাবে আর এনজয় করতে পারিনি। কলেজের লাইফটা দেখা গেছে যে আমার বাসায় কেটেছে, বাসায় টিচার এসেছে। আমার হাজবেন্ড দেখা গেল যে সে বাসায় আমার জন্য বিভিন্ন প্রাইভেট টিউটর রেখে দিয়েছিল এবং টিচার বাসায় এসেছিল। তো কলেজটা আমাকে ওভাবে এনজয় করা হয়নি। আর আপা যখন ইন্টারমিডিয়েট পাশ করলেন, হ্যাঁ। তখন যখন উচ্চ শিক্ষার জন্য হ্যাঁ। ভর্তি হবে, সেই বিষয়টি কি ছিল? ও আচ্ছা, ইন্টারমিডিয়েটটা পাশ করার পরে দেখা গেল যে তখন তো অ্যাকচুয়ালি আর আমার পাবলিক ইউনিভার্সিটিতে পড়ারও আর অ্যাকচুয়ালি কি ছিল না, আমার আসলে কোয়ালিটি বা সময় কোনোটাই ছিল না। মানে 3 স্টাডি গ্যাপ পড়ে গেল। তারপরে হচ্ছে কি বলবো, আর সুযোগ ছিল না। তখন আমি বলতে চাই যে ওই ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়টাই ছিল বিশ্ববিদ্যালয়টাকে আপনি আমার জন্য বেছে একমাত্র নিয়েছেন। অবলম্বন। হুম। তো তখন ভর্তি পরীক্ষা নিয়ে পরীক্ষাটা হতো। তো আমার পরীক্ষা দিয়ে আসছি এবং এর মধ্যেই আমি বুঝতে পারলাম যে আমার মেধাটা বা ব্রেনটা একটু রিল্যাক্স হচ্ছে, আচ্ছা, যে সবকিছু একটু মানিয়ে করে কাজ হ্যাঁ, করতে একটু শুরু কাজ করে। করতে পারছি, বা আগের খারাপ লাগাগুলো এখন কম কাজ করছে। সেটা হচ্ছে আমার অ্যাক্সিডেন্টের ঠিক 4 বছর পরে 4 গিয়ে বছর। আমি আবার একটু ফিরে আসছি। যে আমার দিক থেকে আমি ফিরে আসছি, সেটা হতে পারে পড়াশোনা বা আচরণগত দিক, সবকিছু নিয়ে। এবং আমি পরীক্ষা দিয়ে আসলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ে, পরীক্ষা ভালো হলো। এখন আমার ইংলিশ পড়ার ইচ্ছা আসলো আগে থেকেই। তখন আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পরে ভাবলাম যে যেহেতু আমি ইংলিশ পড়বো, আমার পাবলিক ইউনিভার্সিটি পড়ার আসলে কোনো সুযোগ নাই। তো সেই জন্য আমি একটা, কি বলবো, একটা স্পোকেন ইংলিশ শিখাই এরকম একটা মানে সেন্টারে আমি ভর্তি হই এবং ওখানে কিছুদিন ক্লাস করি। তারপর ওখানে আইএলটিএসটা করে নিই, আইএলটিএস পরীক্ষাটা দেই এবং দিয়ে নিজেকে একটু ইংলিশে একটু মোটামুটি একটু নিজেকে একটু তৈরি করে নিচ্ছি। এবং পরীক্ষাতেও আমি ইংরেজিটাই পাই, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে ইংরেজিটা পাই। কিন্তু তখন আব্বু আম্মু তখন আমার উপরে আসলে কনফিডেন্স রাখতে পারছিল না। আব্বু বলছিল আমার যে আপনি ইংরেজিটা পারবেন কিনা, না, আমি এটাকে এগুলো পারবো না। ইয়ে করে হ্যাঁ, আমার নিতে আব্বু বলছিল এবং আম্মু বলছিল যে তুমি পড়তে চাও, ঠিক আছে পড়ো, বাট ইংরেজিটা তুমি বাদ দিয়ে সহজ কোনো একটা সাবজেক্ট, যেটা তোমার ব্রেইনে কোনো প্রেশার দিবে না, তুমি সেই সাবজেক্টে পড়ো। তো আমি এই ক্ষেত্রে এতটাই স্ট্রং ছিলাম
যে না আমাকে পড়তে হলে ইংরেজিটাই পড়তে হবে। আহ, অনেক তো হ্যাঁ। হেরেছি ভাগ্যের কাছে। আপনি বিশ্ববিদ্যালয়ে বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থাতেই আপনি চাকরিতে ঢুকে গেলেন। আচ্ছা। কর্মজীবনটা আসলে কেমন? এখন আসলে আমি কিন্তু তখনই খুবই ডিটারমাইন্ড ছিলাম, দৃঢ় প্রতিজ্ঞ যেটাকে বলা যায়, আমাকে কিছু একটা করতে হবে। হাউস ওয়াইফ, এসএসসি পাস, এটা আমি মানতে পারবো না। তখন আমি দুভাবে আসলে আমার নিজের সময়টাকে ভাগ করে নিয়েছিলাম। একটা হচ্ছে আমি অনেক টেকনিক্যাল কাজ শিখছিলাম কুমিল্লাতে তখন। যখন যেখানে যেটা শেখাচ্ছে, হাতের শর্ট কাজ, কোর্সগুলোর মাধ্যমে আপনি সবকিছু হ্যাঁ অনেক শিখে অনেক কাজ শিখেছি আমি, বিভিন্ন শোপিস বানানো, হাতের কাজ, রান্না, বাটিক। সেলাই, বাটিক, টেইলারি, এমব্রয়ডারি, মানে আমার বাদ ছিল না মানে কোনোটা শেখা ছাড়া। এত কিছু এটা- করার পিছনে কারণটা কি ছিল? আপনি কেন এগুলো শিখতে হবে? না আমি আপনি তো ভাবছিলাম যে পড়ালেখা ভালো করছিলেন। না কিছু একটা ভালো, মাত্র আমি একটু ভালো অবস্থায় পড়েছি, কিন্তু আমি যে খুব ভালো কিছু করতে পারবো ঠিক ওই কনফিডেন্সটা তখন আমার ছিল না। কিন্তু আমি খুবই দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম যে আমাকে একটা কিছু করতে কিছু হবে, করতে কিছু হবে। একটা করতে হবে। তাহলে আমার দুটো ওয়ে হচ্ছে, একটা হচ্ছে পড়াশোনা নিয়ে আমি আগাচ্ছি, আর একটা ওয়ে হচ্ছে আমি এই ধরনের হাতের তৈরি হ্যান্ডিক্রাফটস গুলো নিয়ে কাজ করার একটা প্ল্যান করছি। যদি আমার পড়াশোনা নিয়ে কিছু না হয়, তাহলে এটা নিয়ে আমি কিছু একটা প্রতিষ্ঠান, একটা কিছু একটা আপনি করবো। এটা ডিগনিটির দিকে আগাচ্ছিলেন না? আপনি একটা পরিচয় থাকবে আমার একটা আলাদা করে পরিচয় একটা বিষয়। থাকতেই হবে, সেই আমি বিষয়টার আমি দিকে ভাববো। আপনি আগাচ্ছিলেন। Yes, yes. সেটা আপনার এডুকেশন জায়গাতে হোক আর আলাদা কোনো আলাদা একটা কোনো বিষয় জায়গা হোক। থেকে। তো তারপরে আমি যখন দুটা নিয়ে চলছিলাম, হুম। তো কিছু একটা আমার আইডেন্টিটি লাগবে। তো এর মধ্যে আমি আইএলটিএস টা করে ফেলি। তারপরে কলেজে ভর্তি হলাম, ভিক্টোরিয়া কলেজে ইংলিশে ভর্তি হলাম। কিন্তু ওখানে আমি আর খুব একটা ক্লাস করছি না। ভর্তি হয়েছি, এটাই আমার একমাত্র অবলম্বন ছিল, জাতীয় বিশ্ববিদ্যালয়। এটা ছাড়া আমার কোনো অ্যাকচুয়ালি আর ওয়ে ছিল না। হয়েছিল না। কিন্তু ভর্তি হওয়ার পরে আমার ভিতর কিন্তু যথেষ্ট হীনমন্যতা কাজ করছিল। মানে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ছেন এই হ্যাঁ, জাতীয় কারণটাতে? বিশ্ববিদ্যালয়ে পড়ছি, এটা কিন্তু আসলেই কাজ করছিল। আমি আসলেই খারাপ লাগাটা আমার কার সাথে বলবো? আমি বলবো যে আমার ভাগ্যের সাথে। যে সব আমার সাথে কেন? আমার প্রতিনিয়ত প্রশ্ন ছিল, সব শুধু আমার সাথে কেন? অ্যাক্সিডেন্ট কেন আমার সাথে? মেমোরি কেন ডেস্ট্রয় হয়ে যাচ্ছে আমার? আমার বেবি কেন সেরিব্রাল পলসি হচ্ছে? তাহলে আমার সাথে কেন? তাহলে আমি বলবো যে এটা আসলে কেউ নেগেটিভ ভাবে নিবে কিনা আমি বলতে পারছি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল আমার আমার ফাইটিংটা হবে, মোকাবেলাটা হবে অলওয়েজ ভাগ্যের সাথে। আচ্ছা, নিজের ইয়ের সাথে। আমার আমার প্রতিদ্বন্দ্বী হবে আমার ফেট, আমার প্রতিদ্বন্দ্বী হবে আমার ভাগ্য। তো কলেজে আমি যাচ্ছি না, বাসায় বেশ বসে পড়াশোনা করছি এবং ভাবলাম যে কিছু একটা করি। তো তখনই কুমিল্লাতে এনআইআইটি ছিল। নিট। হ্যাঁ, নিট, যেটা ইন্ডিয়ান একটা প্রতিষ্ঠান ছিল। ওদের একটা পার্ট ছিল, ওদের ওখানে আইএলটিএস এবং ইংলিশ শেখাতো। তো আমি একদিন ওখানে গিয়ে আমার ইন্টারেস্ট জানাই যে প্রথম চাকরিটা আপনি ট্রেনার হিসেবে ওখানে হ্যাঁ ট্রেনার হিসেবে আমি ট্রেনার শুরু করি। তখন আমি ফার্স্ট ইয়ারে পড়ি হুম। এবং তখন ওখানে আমি আইএলটিএস ট্রেনার হিসেবে আমি জয়েন করি। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওখানে আমার ফার্স্ট ব্যাচ স্টুডেন্ট ছিল, একটা ব্যাচ পুরাই অ্যাডভোকেটদের ব্যাচ। ওরা ইংরেজি ভাষা শিখতে এসেছিল এবং ওদেরকে আমি ক্লাস নিই এবং ওরা বেশ প্লিজ ছিল। তো আমার প্রতি এই ছোট ছোট অর্জনগুলো আমার নিজের প্রতি আমার কনফিডেন্সটা বাড়াচ্ছিল, আমি আরেকটু কনফিডেন্ট হচ্ছিলাম। তো ফার্স্ট ইয়ারের বছরটা আমি এভাবে করলাম, আমার স্টুডেন্ট পড়াচ্ছি, টিউশন করাচ্ছি। আমার কাছে মনে হচ্ছিল সবার আগে আমার আর্থিক স্বাবলম্বন, যেটা স্বাবলম্বিতা আমার খুবই প্রয়োজন। তো সেকেন্ড ইয়ারের বছর আমি ভাবলাম যে একটা জব, আরেকটা জব খুঁজি আরেকটু ভালো। তখন কুমিল্লাতে আসছে যে এথনিকা, এবং আমি এথনিকাতে যাই সিভি নিয়ে। তো যিনি স্কুলটা চালাচ্ছে, যে ওখানকার কিরণ স্যার, যে প্রধান শিক্ষক, তো ওনাকে আমি যাই, গিয়ে পরিচয় দিই যে আমি আপনাদের এখানে জব করতে চাচ্ছি। বলছে আপনি কিসে পড়েন, আপনি কি কমপ্লিট করেছেন? তো আমি বললাম যে আমি তো এখনো কমপ্লিট করিনি, আমি তো জাস্ট ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠেছি, আমি ইংলিশে পড়ি। বলি কিভাবে সম্ভব? আপনি জানেন আমাদের এখানে সব যারা আছে টিচার প্রত্যেকেই হচ্ছে অনার্স মাস্টার্স কমপ্লিট করা। আপনার তো এখানে সিভি ড্রপ দেওয়ারই এখনো অ্যাকচুয়ালি আপনি
কোয়ালিটি হয়নি। হয় নাই এখনো। আপনি পড়াশোনা শেষ করেন, তারপরে আসেন। আমি বসে আছি চুপচাপ। তো উনি অনেকক্ষণ পর আমাকে বলছিল হুম, যে, আপনি কি জানেন আমাদের এখানে ক্লাসে 70% লেকচার ইংলিশে দিতে হবে। হুম। আপনি এখনো যথেষ্ট ছোট, মাত্র সেকেন্ড ইয়ারে উঠেছেন। আপনি জানেন আপনার এখানে 70% লেকচার আপনাকে ইংলিশ দিতে হবে। তো আমি বললাম 70% কেন দিব, আমি 100% দিব। পরে বলছি যে ততদিনে কনফিডেন্টটা অনেক বেশি হাই হয়ে গেছে। কনফিডেন্টটা বেড়েছে এবং তার জন্য আমি নিজেকে প্রিপেয়ার করছিলাম। আমি আইএলটিএসটা করেছি, নিজের ইংলিশটাকে একটু সমৃদ্ধ করেছি, বা একটা 100% ক্লাস নেওয়ার জন্য আমি নিজেকে তৈরি করে নিয়েছি। পরে উনি বলল যে, আচ্ছা ঠিক আছে, আমি আপনার সাথে 1 ঘন্টা ইংলিশ গল্প করি, তারপর দেখি আপনি কতটুকু ভালো ইংলিশ পারেন। তো উনি আমার সাথে 1 ঘন্টা ইংলিশ ভাষা নিয়ে, ইংরেজি নিয়ে, বিভিন্ন টপিকস নিয়ে গল্প করলো এবং গল্পের শেষে বললো যে, আপনি কবে জয়েন করতে চাচ্ছেন, চাইলে কাল হ্যাঁ, এখান থেকে আপা আমার দর্শক কিছু শিখতে পারে সেই জায়গাটাতে, যে আমরা আসলে যারা এই যে আমরা পড়ছি, কিন্তু পাশাপাশি এই যে দক্ষতাগুলো, স্কিল গুলো কিন্তু আমাদেরকে আমাদের জীবনের পথ চলার পথে আমাদেরকে অনেক বেশি সাহায্য করতে পারে বলে আমি বিশ্বাস করি, যেটা আসলে আপনার এই ঘটনা থেকেই বোঝা যাচ্ছে। তারপরে আবার কিভাবে আগালেন? হ্যাঁ, তারপরেও আমি সত্যি কথা বলতে কি, আমি এদিকে জব করছি, এটা আমার একটা, আমি একটা টিচার। নিশ্চয়ই তখনকার সময়ের জন্য অনেক বড় একটা হ্যাঁ, অ্যাচিভমেন্ট ছিল। বড় অ্যাচিভমেন্ট ছিল, বাট আমি খুব যে সন্তুষ্ট ছিলাম, আমি হুম। এখানেই থেমে যাবো ব্যাপারটা কিন্তু এরকম ছিল না। স্কুলে আমি ছিলাম অনার্স সেকেন্ড ইয়ার থেকে একদম মাস্টার্স পর্যন্ত আমি ছিলাম। তার ফাঁকে ফাঁকে কিন্তু আমি আমার কাজগুলোকে কিন্তু কন্টিনিউ করে দিয়েছি, যেগুলো আমার বিভিন্ন হাতের কাজ বা এটা সেটা, আমাকে কিছু একটা খুবই ভালো কিছু করতে হবে। তো স্কুলে যেটা হতো আমার জন্য, এবং এটা নিয়ে এখনো যারা হয়তো আমার অনেক কলিগরা এখনো স্কুলে জব করছে বা আমার এই কথাগুলো শুনবে ওরা, তো ওরা সেই সময় কিন্তু অনেকেই যথেষ্ট সমালোচনা করতো আমাকে। যেমন হচ্ছে সমালোচনার বিষয়টা কেমন ছিল আমি বলি। আমি ক্লাসে যেতাম, প্রতিদিন আমাদের 4টা ক্লাস থাকতো। তো সকাল ভোরে ওখানে স্কুলে চলে যেতাম, স্কুলে ক্লাসগুলো নিয়ে চলে আসতাম অফিস রুমে। তো অফিস রুমে দেখা যেত কি বেশিরভাগই হচ্ছে ফিমেল টিচার। তো ক্লাস কমপ্লিট করে সবাই এসে এখানে আসলে গল্প করতো বিভিন্ন বিষয় নিয়ে। তো আমি কখনোই গল্পের সাথে আসলে তাল মিলাতে পারছিলাম না। আমার কাছে মনে হচ্ছিল গল্প করার মতো সময় আসলে আমার কাছে নাই, এখন পর্যন্ত নাই। আমি অতটা স্থির এখনো হতে পারিনি যে গল্প করে আমি একটু আনন্দ নিব বা সবার সাথে একটু শেয়ার করব। আমার অনেক তাড়া। তো আমি ক্লাসটা করে এসেই আমি বই নিয়ে বসে পড়তাম, একটা চিপায় একটা সামনে একটা ছোট টেবিলে বসে যেতাম, সবাইকে পিছন ফিরে আমি বসে পড়তাম বইটা নিয়ে। তখন চাকরির জন্য পড়াটা তখন থেকেই শুরু করেছি। তখন থেকে কি বিসিএস এর জন্য আপনি হ্যাঁ, এটা বিসিএস বিশেষ ব্যাংক, ছিল? বিসিএস BCS ব্যাংক এর এবং প্রস্তুতি হ্যাঁ, বেশি যে কোনো ধরনের চাকরি পড়াটা আমি তখন থেকেই শুরু করি। এবং অনেকেই বলতো যে, মানে আমাকে বলতো যে, টিবরানি সারাক্ষণ চাকরির পড়া, সেই চাকরি যে কবে হবে, আর পরে আসলে লাভ নাই। দু একজনকে এটাও বলতে শুনেছি যে পরে আসলেই লাভ নাই, কারণ চাকরি তো হয় না, আর বিসিএস সেটা তো হবে না। সম্ভবই না। কারণ আমরাও দিয়েছি অনেকবার, অনেক কষ্ট করেছি, হয় না। সেটা কি আপনাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে? হ্যাঁ, এবং যে এটা সেই হবে না কথাগুলো বললেই সেই কথাগুলো তাড়া আমাকে দিতে আরো শুরু বেশি করে। কি করতো, যে না আমাকে এটা হতেই ইন্সপিরেশন হবে। দিত, বিষয়গুলো এটাই হতে হবে। Yes, আমার এটা হতেই হয়। এবং দেখা গেল যে আমি সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, এবং মাঝখানে আমি যখন থার্ড ইয়ারে পড়ি তখন আমার সেকেন্ড বেবিটা হয়। থার্ড ইয়ার পরীক্ষা জাস্ট 9 দিন আগে। এবং এইখানে আরো একটা মজার বিষয় ছিল, আমার সেকেন্ড বেবিটা আমি যখন হসপিটালে যাচ্ছিলাম, আমার সিজার হবে। তো আমার আম্মু বলছে যে ব্যাগ গুছাও, হসপিটালে নিয়ে যাবে আমাকে সিজার করতে। তো আমি ব্যাগে বই ঢুকাচ্ছিলাম, আচ্ছা, ওখানে বই পড়তে হবে। কারণ আমার তার 8 দিন পরে আমার থার্ড ইয়ার ফাইনাল, সিজারের 8 দিন পরে আমার থার্ড ইয়ার ফাইনাল। তো আম্মু বললো যে তুমি, আসে দেখলো যে আমি ব্যাগে বই ঢুকাচ্ছি, তো বললো যে তুমি হসপিটালে যাচ্ছ 1 সপ্তাহের জন্য, তুমি বই ঢুকাচ্ছ কেন, তোমার কাপড় চোপড় যা লাগবে ওগুলো ঢুকাও। তো আমি কোন রকম কাপড় নিয়ে বই কিন্তু বই নিয়ে নিলাম। এবং ইভেন ওটি থেকে আনার পরে যখন আমার মানে কি বলবো জ্ঞানটা ফিরে আসে, তখন আমি হেলান দিয়ে বসে আবার বই নিয়ে পড়া শুরু করলাম। তো যারা আমাকে মানে দেখতে আসছিল হসপিটালে, যে আমার রিলেটিভরা যারা আসছিল,
আহ, সবাই এসে হাসাহাসি করছিল যে আমরা আসছি রুগী দেখতে, এসে দেখি রুগী খুব ভালো, রুগীতে বসে বসে পড়ছে। তো ওই বিষয়গুলো আসলে কি বলবো, যে আমার কাছে মনে হচ্ছিল জীবনের অনেক তারা আছে। বা এটা এই জায়গাটা তো একটা পাগলামো ছিল, এটা অনেকটা এটা অনেকটাই। অ্যাবনর্মালিটির মতোই, যে সারাক্ষণ সে বই খুঁজবে কেন বা সারাক্ষণই সে পড়বে কেন, আচ্ছা, তার তো আচ্ছা। আরো আদার্স অন্যান্য বিষয়গুলোর সাথেও তার রিলেটেড করা উচিত, কিন্তু আপনি আচ্ছা। সবসময় এটাতে এটা হ্যাঁ, আমার কাছে মনে বিষয়টা এরকম হচ্ছিল, যে কিছু একটা জিনিস পেতে হলে পাগলামো ছাড়া আসলে কিছু হয় না। এটা আমার কাছে এরকম মনে একটা হচ্ছিল না, আমার কাছে মানে অন্য কারোর কাছে যেটা মনে হতো যে আসলেই তো এটা এটা একটা পাগলামো, পাগলাম। একটু ইভেন বেশি হয়ে যাচ্ছে এরকম ইভেন মনে দেখা করে যেত যে ফেলছে। কখনো যদি কোনো কারণে যদি আমার আজকের দিনে আমার পড়াশোনাটা আমার প্ল্যান করা ছিল, আজকে আমি অতটুকু পড়বো, চাকরির পড়া এই টপিকসটা আজকে শেষ করব, এবং একাডেমিক পড়া এতটুকু শেষ করব, এবং কোনো কারণে দেখা যেত যে আমার আজকের এই টপিকটা ইনকমপ্লিট রয়ে গেল, আমি একদম রীতিমতো কান্না শুরু করে দিতাম। এবং এই বিষয়গুলা খুব বেশি সাফার করেছে আমার আম্মু আর আমার হাজবেন্ড, ওরা ওরা দেখেছে ব্যাপারগুলা। তো এবং এটা নিয়ে ওরা আমাকে আর মানে আমি যেভাবেই পড়তে চাচ্ছি it's okay, মানে কান্নাকাটি শুরু করার থেকে বরং পড়াশোনা। আর আপনি যেটা বলছেন যে কোনো পাগলামো। কিছু পেতে হলে পাগলামো, এটা অ্যাকচুয়ালি আমি পাগলামো বলবো না, যদিও আমার পড়াশোনার ধরনটা একটু ছিল, একটু কি বলবো, পাগলাটি ধরনেরই ছিল, যে আমার এটা পড়তেই হবে, এভাবেই পড়তে হবে, ওভাবেই পড়তে হবে। কিন্তু আমার কাছে হচ্ছে এটা ইচ্ছা, প্রচন্ড ইচ্ছা। মানুষ আসলেই, মানুষের জীবনটাই হচ্ছে তার ইচ্ছা, তার ইচ্ছা যত বড় এবং যত খুবই দৃঢ় হতে পারে সে, ততই সে জীবনে ভালো করবে। এবং স্ট্রং ইচ্ছা, ইচ্ছা বলতে ইচ্ছা এবং তার সাথে সততা, প্রচেষ্টা। পরবর্তীতে আপনারা যখন বিসিএস এর প্রস্তুতি নিলেন, তারপর বিসিএস এর এবং বিসিএস বলতে শুধু বিসিএস এর প্রস্তুতি আমি নেইনি, ব্যাংকের প্রস্তুতি নিয়েছি, বিসিএস এর প্রস্তুতি নিয়েছি এবং অন্য আরো যা যা। এবং তখন আমি আবার নিজেকে চেক দিতাম যে আসলে আমি কোন বিষয়টা ভালো পাচ্ছি না। তখন মনে হলো যে আমি ম্যাথ ভালো পাচ্ছি না, এবং তখনই আপনি ওইটার জন্য আমি ম্যাথের আলাদাভাবে জন্য আলাদা টিচার রেখে দিলাম। আমার আবার পড়াশোনা এখানে একটু আমি বলতে চাই যে আসলে যারা যারা এখানে দেখছেন আমার দর্শক, যে আপনার প্রথম শুরুতে ন্যাশনাল ভার্সিটি থেকে পড়ছে, সেজন্য একটু শাই ফিল করতো বা ক্লাসের জন্য এভাবে আগাতো না, কিন্তু পরবর্তী যখন এখান থেকে পড়েই যখন আবার দেশের সর্বোচ্চ যে চাকুরির যে ক্ষেত্রটি সেটিতে অর্জন করে আবার সেখানটাই এসেছে, আসলে এটা একটা ইন্সপায়ারেশনের জায়গায় থাকতে পারে যে তুমি ন্যাশনাল ভার্সিটিতে পড়ছো মানেই কিন্তু তুমি ভেঙে যাচ্ছ না, এবং আপনি কিন্তু আপনাকেই ভুল প্রমাণিত করলেন। আপনি প্রথম যখন ন্যাশনাল ভার্সিটিতে যখন আসলো তখন কিন্তু আপনি সেই জায়গাটায় আপনি ক্লাসে যেতেন না, আপনি ন্যাশনাল ভার্সিটিতে পড়ছেন এরকম একটা চিন্তা চেতনা থেকে, কিন্তু আপনি কিন্তু সেই জায়গাটাতে ঘুরে দাঁড়িয়েছে। যারা এখন এখন পড়ছে তারা অন্তত এই জায়গাটা এটা ইচ্ছা শক্তি পাবে। অনেকেই ন্যাশনাল ভার্সিটি থেকে পড়ে এই জায়গাটায় আসছে, কিন্তু আপনার এই লড়ে থাকার যে প্রবণতাটা, লড়ার যে প্রবণতা, সেখান থেকে আপনি এটা অনেক বড় একটা জায়গায় ইয়ে করেছেন। সেই সময়টা কেমন ছিল যখন আপনি চাকরি পেয়ে আবার এই জায়গাটা আসলেন? আচ্ছা, আপনি যেটা বলেছেন যে আমি কলেজে যেতাম না, অনেকগুলো বিষয় এখানে কাজ করতো, আমি কলেজে যেতাম না। একটা হচ্ছে যে ন্যাশনাল ইউনিভার্সিটি, এটা আমার পড়ার কখনোই ইচ্ছা ছিল না, এখন ভাগ্য পরিস্থিতি আমাকে বাধ্য করেছে। আর এটা একটা Actually, অসুস্থতা ছিল। হ্যাঁ, অসুস্থতা ছিল, এখন আমি ন্যাশনাল ইউনিভার্সিটি ভর্তি হয়েছি, এটা একটা ছিল। আর আরেকটা বিষয় ছিল, এটা আমার একটা উইকনেস আমি বলবো, আমার লিসেনিংটা, আমি সবকিছু বিষয় মিলিয়ে এত বেশি অ্যাবসেন্ট মাইন্ডেড থাকতাম যে অ্যাকচুয়ালি খুব দ্রুত কোনো টিচারের পড়াটা নেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। তখন আমি অ্যানালাইসিস করতাম যে টিচার কি পড়াচ্ছে, আমি আসলে খুব বেশি অ্যাটেন্টিভ হতে পারছি না, সেটা হতে পারে আমার মানসিক অস্থিরতা বা সবকিছু মিলিয়ে, এটা আমার উইকনেস আমি বলবো, এটা আমি স্বীকার করছি। তো তার থেকে বরং আমি সময় নিয়ে আস্তে আস্তে খুঁটে খুঁটে নিজে নিজে পড়াটা নিজে নিজে একটু পড়ি। তো সেই জন্য আমি মানে অনেক রেফারেন্স বই, মানে যেটাকে আমাকে হেল্প করতে সাহায্য করবে, বা আরো ছোট ছোট আরো অন্য ডিকশনারি, এটা সেটা সবকিছু নিয়ে আমি একদম বই নিয়ে বসে যেতাম, যে এটা বুঝছি না, এটার জন্য ওইটারও সাহায্য নিতাম। তখন আমাকে অনেক বেশি ঘাটতি হয়েছে। ইন্সপিরেশন কে ছিল আপনার? মানে এই সবকিছু আপনি নিজে নিজে করতেন? হ্যাঁ, কেউ না কেউ তো বলতে হয় আমাদেরকে যেমন করতে হবে, এটা করতে হবে, আমার ভাই অনার্স বলে। লাইফের টিচার ছিল হচ্ছে, আমি প্রাইভেট পড়েছিলাম অনার্স লাইফে, পুরো অনার্স মাস্টার্স লাইফে। ফার্স্ট ইয়ারের বছর পড়েছিলাম, এক বছর আমাদের ছিল, স্যার মারা গেছে, শ্রদ্ধেয় স্যার মফিজুল ইসলাম স্যারের কাছে পড়েছিলাম। তখন আমার কাছে মনে হচ্ছিল আমি তো ভালো কিছু দিতে পারছি না, মেবি উইকনেসটা আমারই ছিল। তো টিচার তো ভালোই পড়াচ্ছে, তারপরে আমি আবার আরেকজন টিচার পরিবর্তন করেছি, এবং আমাদের কলেজে স্যার, শ্রদ্ধেয় আমার প্রিয় স্যার ছিলেন হাসান মাহমুদ স্যার, স্যারের কাছেও 1 মাস পড়েছি।
তখন দেখা গেল যে আবার বাচ্চা, পড়াশোনা, টানাপোড়েন, প্রাইভেট টাইম মেনটেন করা ওটা সম্ভব হচ্ছিল না। ওটা আবার 1 মাস পরে আবার বন্ধ করে দিলাম। তারপরে গিয়ে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে পড়েছি দুজন টিচারের কাছে, 2 মাস প্রাইভেট পড়েছি। একজন হচ্ছে শরীফ আহমেদ মলয়, আপনি যার সাথে কথা বলেছেন উনি, আরেকজন হচ্ছে এখন উনি কুমিল্লা ইউনিভার্সিটিতে আছে টিচার, ওনার কাছে পড়েছিলাম, রেজওয়ান হৃদয়, ওনার কাছে পড়েছিলাম। এই হচ্ছে আমার মানে টোটাল অনার্স মাস্টার্স লাইফের আমার টিচার। আর পুরোটাই হচ্ছে আমি নিজেই করেছি। আর ম্যাথের জন্য টিচার নিয়েছিলাম, যেটা পড়াশোনার শেষ পর্যায়ে যখন আমি আমাকে চেক দিচ্ছিলাম যে কোন বিষয়গুলোতে আসলে আমি দুর্বল, যেটা আমাকে চাকরি পেতে সহায়তা করবে না বা আমার চাকরি পেতে কষ্ট হবে, সেটা কোনটা হতে পারে, তখন এই ম্যাথটা পড়েছিলাম। এই হচ্ছে ইন্সপিরেশন জায়গাটা হচ্ছে সেলফ ইন্সপিরেশনের জায়গায় আপনি বেশি ওই যে আমি নিজেকে নিজেই আপনি মোটিভেট করেছেন। হ্যাঁ, আমি মোটিভেটেড ছিলাম। আচ্ছা, আপনি নিজেই মোটিভেটেড ছিলেন? আমি ইজিলি মোটিভেটেড ছিলাম, নিজেই ছিলাম, কিন্তু আমার দরকার ছিল হচ্ছে আমার একটা সেলফ আইডেন্টিটি, আমার নিজের পরিচয়। সেটার জন্য আমি খুবই বলা যায় যে একদম পাগল পারা যেটাকে বলে, এটা আমার লাগবে, এটা হতেই হবে সেই জায়গা থেকে। আপনি তার পরবর্তীতে বিসিএস এর মাধ্যমে আপনি ইংরেজি পড়ানোর জন্য আপনি মাঠে নেমে গেলেন। একটা বিষয় আমাদের শিক্ষা ব্যবস্থা বিষয়টা নিয়ে আমি আপনার সাথে আলোচনা করতে চাই। আপনি যখন সেকেন্ড ইয়ারে পড়ছেন তখনই আপনি আবার ইংরেজি শেখার জন্য আপনি আলাদা একটা জায়গায় কিন্তু আপনাকে যেতে হয়েছে। আবার এখন আপনি আবার সেখানে ইংরেজি পড়াচ্ছেন, ইংরেজি পড়ে কিন্তু ইংরেজি বলতে পারেন না। সেই জায়গাটা কি আমাদের স্টুডেন্টদের, শিক্ষার্থীদের দায়ভার নাকি আমাদের শিক্ষা ব্যবস্থার দায়ভার? সেখানটাতে কেন ইংরেজি পড়তে গেলেও আমাদের আইএলটিএস করা লাগে বা অন্যান্য বিষয়গুলো যাওয়া লাগে, ইংরেজি সেখানে না বলার পিছনে কারণটা কি? আচ্ছা, এখানে আমাদের শিক্ষা ব্যবস্থার কথা যেটা বলবো, আমরা যখন পড়েছিলাম তখন ছিল অ্যাকচুয়ালি গ্রামার ট্রান্সলেশন মেথড। আমাদের সময়টাই ছিল মুখস্থ করে পড়া এবং ট্রান্সলেট করে পড়া, বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন করা, ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশন করা। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা অনেকটাই পরিবর্তন এসেছে, যেখানে এখনকার যেই আমাদের এসএসসি বা এইচএসসি তে যে পরীক্ষাটা হচ্ছে বা সিলেবাসটা হচ্ছে, সেটা গ্রামার ট্রান্সলেশন মেথড না, সেটা হচ্ছে কমিউনিকেটিভ। এবং এই মেথডের প্রধান একটা গোল হচ্ছে, প্রত্যেকটা মেথডের একটা গোল থাকে, এবং এই মেথডের গোলটা হচ্ছে ওদেরকে, ছেলে মেয়েদেরকে খুব ভালো কমিউনিকেটিভ করা ইংলিশ ভাষায়। এখন আমরা মানে কি বলবো, আমরা ক্লাসে যেটা পড়াচ্ছি এটা হচ্ছে না বলতে মোটেই হচ্ছে না। এবং আমরা যারা পড়াচ্ছি ক্লাসে, আমার কাছে মনে হয় আমরা এখনো ঠিক গ্রামার ট্রান্সলেশন মেথডে পড়ে যাচ্ছি। কিন্তু এখন মেথড কিন্তু চেঞ্জ হয়েছে, গ্রামার ট্রান্সলেশন মেথড থেকে এখন কমিউনিকেটিভ মেথড এসেছে। কিন্তু আমরা যারা টিচার, আমরা সত্যি কথা বলতে গিয়ে আমরা এখনো পড়ে যাচ্ছি গ্রামার ট্রান্সলেশন মেথডে, এবং ছেলে মেয়েদেরকে কমিউনিকেটিভ হওয়ার জন্য, এবং আমরা অতটা কি করছি না, ওদেরকে ইন্সপায়ারেশন দিচ্ছি, এবং ওরা যা শিখছে এবং এটা যে ব্যক্তিগত জীবনে অ্যাপ্লাই করবে সেভাবে আসলে আমরা শিখাচ্ছি না। আমরা শিখাচ্ছি না বা স্টুডেন্টরাও নিতে চাচ্ছে না, এবং স্টুডেন্টরা কিভাবে নিতে চাবে আমরা যদি ওভাবে দিতে না পারি? এটা আমাদের উইকনেস। ওরা তো পরীক্ষা নাম্বার পাওয়ার জন্য কিন্তু করছে, এটা করার জন্য করছে, ওরা টোটাল যে মার্কসটা সেটা পাওয়ার জন্য দিনরাত পরিশ্রম করছে। সেখানে এরকম জাস্ট শিক্ষা ব্যবস্থার ভিতরে কি আইএলটিএস নেওয়া যায়? কারণ আইএলটিএস না, স্পোকেনের বিষয়টাকে নেওয়া যেতে পারে, শুধু 1 বছর শুধু স্পোকেন পড়বে, সেখান থেকে যদি বলতে পারে তারপর সেই জায়গাটায় যাবে। কারণ যেহেতু স্পোকেন থেকে যেহেতু একটা ছেলে ইংরেজি বলতে পারে, কিন্তু ইংরেজি পড়ে সে ইংরেজি বলতে পারছে না। এখন ভাষাটা হচ্ছে, আমি যেটা বলবো, ভাষা হচ্ছে সর্বদা চলছে, ভাষা কিন্তু চলছে। এখন এই চলমান ভাষাটাকে আমরা কিন্তু আসলে মুখস্থ করে কিছু করতে পারছি না। এখন একটা ছেলে মেয়ে কতটুকু একটা ভাষায় পারদর্শী হবে সেটা তার নিজের ইচ্ছার উপর কিন্তু ডিপেন্ড করে। যেমন আমি যদি বলতে চাই যে আমার ছোট বাচ্চা ক্লাস 5 এ পড়ে, সে খুব ভালো ইংলিশ বলতে পারে, সে খুব ভালো ইংলিশ বলতে পারে, এবং ইভেন আমি তাকে কখনোই কি করি নাই যে তাকে কোনো এটা শেখার জন্য তাকে আমি কখনো ফোর্স দেই নাই। এনভায়রনমেন্ট একটা বিষয়, এবং এনভায়রনমেন্টটা সেটা নিজেই শিখেছে, এবং সে বিভিন্ন অ্যানিমেশন মুভি দেখে, এবং বিভিন্ন ইউটিউবে বিভিন্ন চ্যালেঞ্জ আছে, ইংলিশ গেম আছে, সে এগুলো দেখে, এবং এগুলো দেখে দেখে সেটা শিখছে। এখন আমাদের যারা পড়ালেখা করছে তাদেরকে আসলে এরকম কোনো ব্যবস্থা নিয়ে আসা উচিত। এখন আমার কাছে মনে হয় তারা যদি নিজ থেকে যদি চায় যে আমি শিখবো, তাহলে তারা নিজেরাই চর্চা করতে পারে, মানে ইচ্ছাটা তাদেরই থাকতে হবে। যেমন আমার এই ক্ষেত্রে আমার ইংরেজি শেখার অভিজ্ঞতাটা আমি বলতে পারি, যখন আমি ধারণা করেছিলাম যে আমি ইংরেজি পড়বো, তখন ইংরেজিতে পড়ার আগে আমি ভাবলাম যে আমার ভাষাটাকে আগে একটু দখল নিতে হবে। তখন ওই যে বললাম আমি স্পোকেন সেন্টারে ভর্তি হয়েছি,
এবং ওখানে গিয়েছি আমি, কিছু মেথড আছে বা কিছু গদ বাঁধা কিছু সেন্টেন্স আছে, প্রতিদিন পড়াচ্ছে, প্র্যাকটিস করাচ্ছে, মুখস্থ করাচ্ছে। আমি 1 সপ্তাহ ক্লাস করেছি। করার পর আমার কাছে মনে হলো যে এইভাবে মুখস্থ কিছু সেন্টেন্স শিখে আমি আসলে কি করতে পারবো না, ভাষাটা শিখতে পারবো না। আমি ওখানে যাওয়াটা বন্ধ করে আমি আমাকে নিয়ে অ্যানালাইসিস করা শুরু করলাম। এবং ক্লাসে প্রায় বলতো যে আপনারা যারা এখানে শিখতে এসেছেন তারা ইংলিশ টু ইংলিশ ডিকশনারিটা পড়েন। তখন আসলে আমরা অতটা দক্ষ ছিলাম না যে ইংলিশ টু ইংলিশ ডিকশনারিটা খুব ভালো করতে পারবো বা ভালো অ্যাপ্লাই করতে পারবো। তো আমি একটা ইংলিশ টু ইংলিশ ডিকশনারি প্র্যাকটিস করছি, বাট সেটাকে আমি অ্যাপ্লাই করতে পারছি না, কারণ আমি তো তখনও অতটা কি ছিলাম না, দক্ষ ছিলাম না। আমি এটা বাদ দিয়ে দিলাম। তখন আমার অবস্থা, আমি যখন মাত্র ইন্টার পরীক্ষা দিয়েছি, তারপরে আমি ইংলিশ টু বেঙ্গলি কিনলাম, এবং এইটাও আমি ওয়ার্ড গুলাকে আমি প্রতিনিয়ত মেমোরাইজ করছি বা এগুলা সেন্টেন্সে লিখছি। কিন্তু শেষ পর্যন্ত আমি ওটাকেও আমি পারছিলাম না। তখন আমি ভাবলাম যে আমি কিভাবে যাব। তখন আমি আবার বাংলা একাডেমি একটা বেঙ্গলি টু ইংলিশ ডিকশনারি কিনলাম এবং ওটার ওয়ার্ড গুলো আগে মেমোরাইজ করলাম, করে ওটাকে বিভিন্ন সেন্টেন্সে মনে মনে আমি অ্যাপ্লাই করছি। তারপর আমি ভাবলাম যে এইবার আমি ভাষাটা শিখে ফেলবো। আমি নিজের ভিতরে একটা অটো ট্রান্সলেটর তৈরি করে নিয়েছি। অটো ট্রান্সলেটর আমি নিজের ভিতরে তৈরি করে নিয়েছি। এটা আমি শুনছি, এটা মনে মনে ট্রান্সলেট করছি, যেটা আমি বলছি সেটা মনে মনে ট্রান্সলেট করছি। এবং ট্রান্সলেট করতে গিয়ে আমি যে বিষয়টা খুঁজে পাচ্ছি না, যে শব্দটা হারিয়ে ফেলছি বা আমার মনে থাকছে না, ওটা আমি খাতায় লিখে রাখছি এবং ওটাকে আমি আমার পরের ডিকশন থেকে খুঁজে বের করছি, আবার ওটাকে রিপেয়ার করে নিচ্ছি আবার সেন্টেন্সটাকে। ওভাবে আমার খুব বেশি দিন সময় লাগেনি কিন্তু ফ্লুয়েন্সিটা আসতে। ইমাজিনেশন এবং নিজের ভিতরে একটা আগে প্রি প্ল্যান একটা তৈরি করতে হবে। আমি করে নিয়েছিলাম। আপনি করেছেন, তাহলে এটা আমাদের দর্শকদের জন্য একটা সুবিধা আসতে পারে যে দর্শকরা আসলে প্রত্যেকের ভিতর তার নিজস্ব পদ্ধতি আছে, নিজস্ব মেধা আছে, তার ভালো লাগা খারাপ লাগা আছে। এখন সে কিভাবে এটাকে নিজের করে নিবে, এটা সে নিজেকে অ্যানালাইসিস করলে সে কিন্তু খুঁজে পাবে। আমি আমাকে অ্যানালাইসিস করেছিলাম এবং আমি এটাই খুঁজে পেয়েছি যে আমার জন্য এটাই সবচেয়ে সহজ পদ্ধতি হবে। আমি ওই পদ্ধতিটা ফলো করেছি, এটা আমার নিজের পদ্ধতি। এখন স্টুডেন্টরা কি পদ্ধতি নিবে, কিভাবে করবে, সেটা তারা অ্যানালাইসিস করলেও ভালো। এবার আমরা একেবারে ভিন্ন একটা টপিকসে আমরা চলে যেতে চাচ্ছি। আমরা প্রায় বলি যে আসলে কোভিড-19 পরিস্থিতি আমাদেরকে একেবারে চোখের দিনের আলোর মতো দেখিয়ে দিয়েছে যে প্রযুক্তি আমাদেরকে কতটা আমাদের জীবনকে সহজ করে দিয়েছে। সেই প্রযুক্তির ছোঁয়ায় আপনি এই কোভিড-19 কালে আপনার যে একটা বিষয় আমাদেরকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে, যে ই কমার্সের এই জায়গাগুলোতে আমাদের কুমিল্লা, বিশেষ করে কুমিল্লার ই কমার্সে আপনি একেবারে প্রাণ ভোমরা হিসেবে আবির্ভূত হয়েছে যে ভিক্টোরিয়া ই কমার্স এই পেজটিতে। এটা কোন ভাবনা থেকে আপনি এটা তৈরি করলেন যে আমার এরকম একটা বিষয় প্রয়োজন? ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমরা যখন এই কোভিড সময়ে এই সময়টা যখন আমরা ঘরে বন্দী ছিলাম, তখন আসলে খারাপ লাগাগুলো আমার ভিতরে অনেক কাজ করছিল। যদিও আমি একজন সরকারি চাকরিজীবী হিসেবে আমি অনেক ঘরে বসে থেকেও আমি বেতন পাচ্ছিলাম, কিন্তু আমার ছাত্রছাত্রী যারা ছিল, যারা স্টুডেন্ট পড়িয়ে ছাত্রছাত্রী পড়িয়ে কিছু ইনকাম করতো, ওরা বিভিন্ন সময় আমাকে বিভিন্ন জন মাঝে মাঝে ফোন দিত যে ওদের খারাপ লাগাটা প্রকাশ করতো যে অ্যাকচুয়ালি ম্যাডাম আমরা তো স্টুডেন্ট পড়াতাম, এখন তো আমাদের পড়ানোটা বন্ধ, আমরা শহরে থাকতে পারছি না, আমরা গ্রামে চলে গেছি। এবং ওদের যে খারাপ লাগাটা, এবং ওরা আসলে সাধারণ কিছু করার মতো অ্যাকচুয়ালি ওদের মধ্যে মানসিক দৃঢ়তা ছিল না। একদিকে ওরা পড়াশোনা করছে, আরেকদিক দিয়ে আমাদের সমাজ, আমাদের ব্যক্তি পরিবার ওদের কাছে অনেক বেশি কিছু আশা করছে, কিন্তু সেই আশার সাথে অ্যাকচুয়ালি ওরা সমাজ ওরা কিন্তু খাপ খাওয়াতে পারছে না। তখন আমি ভাবলাম যে ওদেরকে কিভাবে মোটিভেট করা যায়, এমন কিছু একটা করি আমি যে ওরা যেই কোনো কিছু করবে ওই করার মতো দেখে আমি ওদেরকে ট্রেন আপ করতে পারি কিনা, ওরা যেই কোনো কিছু করবে। তো আমি একদিন, সেটা ছিল আজ থেকে আরো 3 মাস আগে, আগস্টের 11 তারিখ ছিল। আমি একদিন বিকালবেলা হুট করি ভাবি যে আমি কিছু ছেলে ফেলে এখানে একটা পেজ করে কিছু ছেলে মেয়েকে, আমার পরিচিত ছেলে মেয়েকে ইনভাইট করবো এবং তাদেরকে আমি বিভিন্ন বিষয় যতটুকু আমার সামর্থ্যে আছে এবং আমি অতটুকুর ভিতরে তাদেরকে কিছু ট্রেনিং দিব। তো আমার একদমই ধারণা ছিল না যে ছেলে মেয়েরা এত দ্রুত এত বেশি সাড়া পড়বে এবং এতটা দ্রুত এটাকে ওরা গ্রহণ করবে। এবং সেই দিন থেকেই দেখা গেল যে এরপর 3 দিনের ভিতরে দেখি
5,000। এবং ওরাই এবং এই পর্যন্ত যে ফোরামটা আছে, প্ল্যাটফর্মটা আছে, এই পুরাটা অ্যাকচুয়ালি ওরাই বড় করছে। এবং এখানে যে ছেলে মেয়েগুলো কাজ করছে, এবং মানে আমি শুধু ধারণাটা দিয়েছি আমাদের কাজকে ভালোবাসতে হবে। আমি পড়াশোনা করেছি বেকার থাকার জন্য না, পড়াশোনা করেছি আমি সৃজনশীল হওয়ার জন্য এবং নিজের মেধাটাকে কাজে লাগানোর জন্য। এবং আমি চাইলেই যে কোনো কিছু করার মানসিকতা আমার ভিতর আনতে হবে, আমাকে সার্ভাইভ করতে হবে। এবং করোনা আমাদেরকে অনেক বেশি কিছু শিখিয়ে দিয়ে গেছে। আমার সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের সার্ভাইভ করার মতো একটা পর্যায়ে আসতে হবে। বা চাকরির বাজার যেটা হচ্ছে এখন, বিভিন্ন বেসরকারি চাকরির বাজারগুলো একটু স্লো হয়ে গেছে অর্থনৈতিক মন্দার কারণে, বা সরকারি ক্ষেত্রে অনেক বেশি প্রতিযোগিতা। তো সেই ক্ষেত্রে ছেলে মেয়েদেরকে এইটা বুঝাইতে হবে যে তোমাদেরকে আসলে নিজেদেরকে বাঁচার মতো একটা পর্যায়ে নিয়ে যেতে হবে, এবং কাজকে ঘৃণা করা যাবে, ছোট করা যাবে না, কোনো কাজকে ছোট করা যাবে না, ঘৃণা করা যাবে না। আবার এখানে একটু জায়গাটাতে আসি, সেটা হচ্ছে যে আমাদের অনেকেই অনেক সমালোচকরাই করেন যে তরুণরা আসলে সারাক্ষণ ফেসবুক সেই জায়গাটার ভিতরেই থাকেন। তো এই ফেসবুকটা যে একটা কাজের হয়ে যেতে পারে, যারা আমরা নীতি নির্ধারক, যারা আমরা প্রযুক্তি নিয়ে ভাবি, তারা যদি আমরা আমাদের এই বাচ্চাদেরকে, এই তরুণদেরকে একটা কিছু ধরিয়ে দিতে পারি, তাহলে তারা যে খুব অনেক বেশি ভালো কিছু করতে পারে এবং ফেসবুকের এই সময়টাতে তারা ভালোভাবে করতে পারে, সেটারই বাস্তব উদাহরণ হচ্ছে ভিএর মাধ্যমে আসলে আপা অনেক সম্ভাবনাময় বিষয়গুলো, যে সে ছোট ছোট বিষয়গুলো যেই তার ভিতর থেকে স্কিলটা থাকে সেটাকে প্রমোট করার একটা বিষয় আছে। আপা এটা তো প্রমোট করছে নাকি পাশাপাশি আপনি বলছিলেন যে প্রশিক্ষণের যে বিষয়গুলো সেটা কি হচ্ছে? প্রশিক্ষণ দিচ্ছি। এই পর্যন্ত আমাদের অনেকগুলো প্রশিক্ষণ হয়ে গেছে, এবং প্রথম প্রশিক্ষণ ছিল বিভিন্ন ছেলে মেয়েদের, ওখানে 1200 ছেলে মেয়ে ছিল। ওদেরকে ব্লক, বাটিক, তারপরে হচ্ছে টাইডাই, হ্যান্ড পেইন্টের উপর ট্রেনিং দিয়েছি। এবং ওখান থেকে আরো একটা ভালো জিনিস উঠে এসেছে যে আমি 1200 জন ছেলে মেয়েকে যে ট্রেনিং দিয়েছি, এবং ওখান থেকে ওদের আমার তত্ত্বাবধানে ওখানে 45টা গ্রুপ হয়েছে, 10 জন করে, এবং ওই মেয়েগুলো গ্রুপে কাজ করছে। এখানে দেখা যাচ্ছে যে কোনো একটা মেয়ে বা ছেলে সেলাই পারছে, কোনো একটা মেয়ে হাতের কাজ ভালো পারছে, কেউ পেইন্টিংটা ভালো পারছে, কেউ সুইয়ের কাজটা ভালো পারছে, কেউ এমব্রয়ডারি ভালো পারছে, কেউ ব্লক বাটিক ভালো পারছে। এবং ওইভাবে ওরা বিভিন্ন বিষয়ে দক্ষ ছেলে মেয়েগুলা একসাথে গ্রুপ করেছে এবং ওরা গ্রুপে গ্রুপে কাজ করছে। এবং এটা হচ্ছে ওই ট্রেনিংটার একটা বিষয় গেল। এবং তারপরে আমাদের কৃষি বিষয়ে একটা ওয়ার্কশপ হয়েছে। আমরা একটা খামারে যাই, যৌথ খামার, মানে সমন্বিত খামার ছিল এটা, ওটা আমরা যাই, ওখানে আমাদের ছেলেমেয়েরা যায়। এবং ওখান থেকে ফিরে এসে আমি দেখেছি আমাদের অনেক ছেলে মেয়ে কৃষিতে উদ্বুদ্ধ হয়েছে। আমি একটা ছেলের নাম না বললেই নয়, আরিফ হোসেন ছেলেটার নাম। এবং ছেলেটা শুরু করেছিল চিনি বিক্রি দিয়ে। সে রাজশাহী থেকে লাল চিনি সরাসরি কারখানা থেকে নিয়ে আসতো, এবং এখন সে চাল বিক্রি করছে, লাল চাল, কালো চাল। এবং সে ওখানে একটা গ্রামে গিয়েছিল একটা কৃষকের কাছে, যে কৃষক বাংলাদেশে খুব ভালোভাবে কালো চালটা চাষ করছে, এবং তার কাছে গিয়েছিল বীজ আনার জন্য। এবং সেই ভদ্রলোক ওকে বীজ দিচ্ছে না। এবং যাই হোক, এটা ওনার পলিসি, উনি বীজ দিচ্ছে না, যে ওনার বীজটা শুধু উনিই রাখছে এবং উনি এটাকে কন্টিনিউ করে যাচ্ছে। তো ছেলেটা আমাকে বললো যে ম্যাডাম, আপনি কি আমাকে একটু বীজ বের করে দিতে পারবেন কোন জায়গা থেকে? পরে আমি একজন কৃষি অফিসার, ওনার সাথে কথা বলে ওকে 1 কেজি বীজের ব্যবস্থা করে দিই। এবং সে এখন কালো চাল নিয়ে, কালো ধান চাষ করছে, এবং সে কৃষির দিকে পুরোপুরি ঢুকে যাচ্ছে। আপনি সেতু বন্ধন তৈরি করে দিচ্ছেন? হ্যাঁ, সেতু বন্ধন তৈরি করে দিচ্ছি, এবং ওদেরকে বোঝাচ্ছি যে আমাদের কৃষিটা হচ্ছে আমাদের একদম আদিম পেশা। পৃথিবীর যত ধরনের, করোনার মতো যত ধরনের কি আসুক, মহামারী আসুক, আমাদের সব পেশাতে আঘাত করলেও কৃষিটা কিন্তু কখনো আমাদের খেতে হবে, আমাদের প্রতিনিয়ত আমাদের যুগের সাথে, সময়ের সাথে, পরিস্থিতির সাথে কিন্তু আমাদের বিভিন্ন পেশার ডিমান্ড কমে যাচ্ছে। আমাদের একই পেশার ডিমান্ড কিন্তু একরকম থাকছে না। আমাদের পেশার ডিমান্ড কিন্তু ডে বাই ডে চেঞ্জ হচ্ছে, কিন্তু কৃষির ডিমান্ড আমাদের কখনোই কমবে না। এটা আমাদের ডে বাই ডে এটা বাড়বে, কিন্তু কখনোই কমার কোনো সুযোগ নেই। এখন আমাদের ছেলে মেয়েদেরকে এটা বোঝাতেই হবে যে কৃষিটা কখনোই কি করবে না, ফল খাবে না। আর এখানে যদি ওরা কিছু সায়েন্টিফিক পদ্ধতি, তাছাড়া আমাদের শাকসবজি বা কৃষিজ পণ্যগুলোতে যদি আমরা জৈব সার বা বিভিন্ন অন্য আরো কিছু প্রক্রিয়া, যেগুলো আমাদের প্রকৃতির জন্য এবং ফসলের জন্য ভালো, সেই প্রক্রিয়াগুলো যদি আমরা অ্যাপ্লাই করতে পারি, তাহলে সেটা আমাদের জন্য আসলেই খুব সবার জন্য, ওদের জন্য ভালো হবে, এবং আমরা যারা ভোক্তা আমাদের জন্য ভালো হবে। তো ওই বিষয়গুলো আমি চাচ্ছি
ওদের কাছে। আমি এর মধ্যেই বারে কথা বলেছি, কুমিল্লা বারের একজন ডিরেক্টরের সাথে কথা বলেছি যে আমরা চাচ্ছি ভার্মি কম্পোস্ট নিয়ে পরবর্তী কাজ করব, এবং ওখানে আমরা চাচ্ছি ছেলে মেয়েদেরকে জৈব সার এবং ভার্মি কম্পোস্ট কিভাবে তৈরি করে। এবং আমার একটা প্ল্যান আছে, আমি আপনাদের মাধ্যমে প্রকাশ করছি প্ল্যানটা। সেটা হচ্ছে আমি চাচ্ছি আপাতত 50 জন কিংবা 100 জন ছেলে মেয়ে নিয়ে আমি একটা কমিটি করে দিব, যে একটা শিক্ষিত ছেলে তার গ্রামটাকে, ছোট গ্রামটাকে রিপ্রেজেন্ট করবে। সে বলবে যে আমি আমার গ্রামের জন্য কাজ করবো। সে তার গ্রামে গিয়ে আবার উপকমিটি করবে, তার কৃষকদেরকে নিয়ে করবে, তার এলাকার শিক্ষিত ছেলে মেয়েদের করবে। আমি যাকে যে ট্রেনিংটা দিয়ে দিব, ব্যবস্থা করে দিব আমার এখানে প্ল্যাটফর্মের মাধ্যমে, সেই ট্রেনিংটাকে সে কি করবে, গ্রামে নিয়ে তার কৃষকদেরকে দিবে এবং তার শিক্ষিত ছেলে মেয়েদেরকে দিবে। গ্রামের মানুষকে বুঝাবে যে আমরা যে রাসায়নিক সার বা ওগুলো ব্যবহার করছি, এগুলো আমাদের জন্য আসলেই ভালো হচ্ছে না, আমাদের পরিবেশের জন্য ক্ষতি হচ্ছে, আমাদের ব্যক্তির জন্য ক্ষতি হচ্ছে, সমাজের জন্য হচ্ছে, ইভেন আলটিমেটলি শেষ পর্যন্ত আমাদের দেশের জন্য হচ্ছে। তো এই বিষয়টা আমি কাজ করব। এর মধ্যে আমরা কথা বলেছি কুমিল্লা বার্ডের, ওনারা আমাদেরকে। আপনি তো বার্ডের কথা বললেন, আপনি এই যে প্ল্যাটফর্মটা, এটা আপনি দেখেছেন নানা রকম বিষয় নিয়ে কাজ করছেন। ওরা চিনি নিয়ে, যেমন বললেন, চিনি কাজ করছেন, ওরা বিভিন্ন ফল নিয়ে কাজ করছেন, ওরা আম বিক্রি করেছে, আমি অনেক দেখেছি আম এনে মধ্যস্থতার ভূমিকা হিসেবে করেছে। ওরা আচার বিক্রি করছে, ওরা দই বিক্রি করছে, ওরা বিভিন্ন ধরনের রান্নার উপকরণ, মানে হোটেল খুলে বসেছে। এই করার করছে, ওদেরকে যেটা পর্যন্ত অনেক ধরনের জ্ঞান প্রয়োজন, সবটাই কি আপনি তাদেরকে দিতে পারবেন? আমি চেষ্টা করে যাচ্ছি। এর মধ্যে আমি আরো একটা ট্রেনিং দিয়েছি ওদেরকে, বিভিন্ন রান্নার উপর, বিভিন্ন বেকারি আইটেম, বিভিন্ন কেক, কুকিজ, বিস্কিট, চানাচুর, যাতে ওরা ছোটখাটো ব্যবসা না করুক, ছোটখাটো ভাবে ঘরে তৈরি করে বাচ্চাদের ভালো খাওয়াতে পারে এবং ওদের সুস্বাস্থ্যের অন্তত কিছুটা এই দিক দিয়ে নিশ্চিত করতে পারে, এটা আমি দিয়েছি। এবং তাছাড়া ওদের আমি আরো কিছু ট্রেনিং দিয়েছি কিভাবে ওরা উদ্যোক্তা হবে। এগুলো হচ্ছে আমাদের অনলাইন বেসড ছিল কোচিং গুলো। স্কিল ডেভেলপমেন্ট, তারপরে হচ্ছে কমিউনিকেশন স্কিলের উপরে, তারপর হচ্ছে এন্টারপ্রেনারশিপের উপরে, তারপর হচ্ছে মার্কেটিং এর উপরে, প্রোডাক্ট ব্র্যান্ডিং এর উপরে, এবং রেগুলার ইংলিশের উপরে। এগুলোর উপরে আমরা রেগুলার এটা কন্টিনিউ আছে। এগুলো করার জন্য তো সরকারের অনেক সংস্থা আছে, ওদের বিসিক আছে, ওদের যুব উন্নয়ন অধিদপ্তর আছে, তো ওগুলোর ভিতরে এইভাবে সারা পড়ছে না কেন? আপনারটাতে এইভাবে সারা পড়ছে? আসলে আমাদের কি বলবো, প্রচারণা এবং ছেলে মেয়েদের ইচ্ছাটাও কিন্তু এই ক্ষেত্রে অনেক বড়। তো আমি বলবো যে আমাদের বিসিক বা যুব উন্নয়ন ট্রেনিং হচ্ছে, বা ওখানে আমাদের ভালো ট্রেনার আছে, সবকিছু আছে, কিন্তু ছেলেমেয়েরা কোনো কারণে, অ্যাকচুয়ালি আমি বলতে পারবো না, কোনো এক অজানা কারণে ওরা খোঁজ নিচ্ছে না। আচ্ছা, ওই জায়গাটায় যাচ্ছে না, ওই জায়গাটাতে যাচ্ছে না। তো এখন আমি এই পর্যন্ত যা ট্রেনিং দিয়েছি, এটা একান্তই আমার ব্যক্তিগত প্রচেষ্টা। আমি আশা করছি যে সামনের দিকে আসলে আমার তো একার সামর্থ্য আসলে এত বেশি হবে না যেটা নিয়ে আমি এত একটা কমিউনিটিকে আমি লিড করতে পারবো। তো অবশ্যই আমি সরকারি বিভিন্ন অফিসগুলো থেকে বিভিন্ন ট্রেনিং এর খোঁজ নিব এবং ছেলে মেয়েদেরকে এটা নিয়ে আমরা মানে ইনফরমেশন আমরা ইনভেস্ট করার। এই যে অজানা কারণ থেকে আপনার এরকম যে ফেসবুকে সবাই আসলে তার একটা যে একটা সুপ্ত যেটা সম্ভব বাসনা থাকে, তাকে প্রেজেন্ট করা, রিপ্রেজেন্ট করা, সেই বিষয়টাকে এখানে খুব বেশি কাজ করে, যেটা আপনার সরকারি দপ্তরগুলোতে শুধু ওরাই জানবে, অন্য কেউ জানবে না যে আমি এটা নিয়ে কাজ করছি, আর এটা আমার ফ্রেন্ডরা সবাই জানছে। এইরকম একটা মানে বিষয়, আইডেন্টিটি, এখানে একটা আইডেন্টিটি বিষয় আছে যে আমি এটা নিয়ে কাজ করি, এরকম কোনো বিষয় কি আছে? এটা আসলে আমি কি বলবো, এখন এটা হতে পারে আরেকটা বিষয়। আমি বলবো আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের যে পড়াশোনার যে সিস্টেম, ওদেরকে আসলে টেকনিক্যাল লাইনের প্রতি উৎসাহিত করা হয় না। এটা পারিবারিক ভাবেও করা হয় না, এবং কি বলবো সামাজিক ভাবেও করা হয় না। ওরা ব্যক্তিগত ভাবেও টেকনিক্যাল বিষয়টার প্রতি ওরা এত বেশি উৎসাহিত হচ্ছে না। এবং আমাদের যে একাডেমিক বিষয়টা, পড়াশোনাটা, এখানে আমাদের ছেলে মেয়েদের আমরা দেখবো যে ভোকেশনাল ট্রেনিং এর প্রতি কিন্তু ওদের ভোকেশনাল যে বিভিন্ন কোর্স আছে ওগুলোর প্রতি ওদের অনেকটাই আগ্রহ কম। তো এখন ওরা ভাবছে যে মুখস্থ করবে, পরীক্ষায় ভালো লিখবে, ভালো নাম্বার পাবে, ভালো একটা চাকরি পাবে। কিন্তু যেই হারে আমাদের ছেলেমেয়েরা শিক্ষিত হচ্ছে, এখন সেটা কি ধরনের শিক্ষিত, স্বশিক্ষিত নাকি একদম সার্টিফিকেট পেয়ে শিক্ষিত, সেটার ডেফিনিশন আমি যাব না। কিন্তু ওরা যেভাবে শিক্ষিত হচ্ছে, এভাবে কিন্তু সবাই কিন্তু খুব দ্রুতই আমাদের দেখবো যে
স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ফেলবে, কিন্তু সেই সাথে কিন্তু অত চাকরি আসবে না, তার দক্ষতাটা আসবে না, দক্ষতা কিছু হচ্ছে করার না, একটা এবং সবাই কিন্তু চাকরি পাবে না। তাহলে সেই তো আমাদের এই ছোটখাটো কাজগুলো আমাদের শিক্ষিত ছেলে মেয়েদেরকে করতে হবে। হুম। এই মানসিকতাটা আসলে ওদের ভিতরে এখনো গ্রোথ করছে না, কিন্তু আমাদের এই করোনা কিন্তু অনেক দিক থেকেই আমি বলবো যে ওদের এই চোখটা খুলে দিয়েছে, যে ওরা এখন বিয়ের ইমপ্যাক্টটা কেমন দেখছেন, যে আসলে তরুণদের ভিতরে কিভাবে সাড়া পড়ছে? অনেক আপনার বেশি। কি এমন কোনো উদ্যোক্তা বা বিষয় এরকম গল্প মনে মনে পড়ছে? হ্যাঁ, অনেক মনে পড়ছে, এবং কি বলবো, ভি তো এখন একটা আমারও বলতে গেলে একদম ব্যক্তি জীবনের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। ওরা কি করবে আমাকে বলে। যেমন আমার এক ছাত্রীর কথা বলি, আমার বিভাগের ছাত্রী। তো সে আমাকে একদিন মেসেজ দিয়ে বলছিল যে ম্যাডাম আমি কিছু একটা করতে চাই, আমি কি করবো? হুম। তো আমি বললাম তুমি দধি নিয়ে কাজ করো। হুম। ওর বাবার দধির দোকান ছিল। পরে বললো যে না ম্যাডাম আমি দধি নিয়ে কাজ করবো না, কারণ এটা নিয়ে আমার অনেক খারাপ স্মৃতি আছে। যেমন আমার বাবা কাস্টমারের দধি বসিয়েছিল, ঠিক সময়ে ডেলিভারি দিবে ওই ইচ্ছাটাও ছিল, কিন্তু পরদিন দেখা গেল যে আমার বাবা দোকানে গিয়ে দেখলো যে দধিটা ভালো বসেনি। বাবার মন খারাপ হয় এবং ওখানেই বাবা মাথা ঘুরিয়ে পড়ে যায়, স্ট্রোক করে, এবং বাবা আর ফিরে আসে না। এই জন্য আমি ভাবছি যে দধি নিয়ে আমি কখনোই কাজ করবো না। তখন আমি ওকে বুঝিয়েছি যে মানুষের ওটা নিয়ে তোমার বেশি বেশি কষ্ট ওটাতেই আছে, বেশি দরদ থাকবে। ওটাতেই তোমার বেশি দরদ থাকবে, এবং ওটাতেই তুমি বেশি ভালো করতে পারবা। এবং ওকে আমি মোটিভেট করি, এবং সে দধি নিয়ে কাজ করছে, এবং সে বেশ ভালো সাড়া পাচ্ছে। এবং সে মেয়েটা কুমিল্লা ইপিজেডে জব করছে, সারা সপ্তাহ জুড়ে সে দধির অর্ডার গুলো নিচ্ছে, এবং শুক্রবারে সে ডেলিভারি দিচ্ছে অফিসের ফাঁকে ফাঁকে। তো এবং সে বেশ সাড়া পাচ্ছে। এবং আরেকটা আমি বললাম যে আরিফ ছেলেটার কথা বললাম, আরিফ হোসেন ছেলেটার কথা বললাম, এখন সে তার বাবার ধান ক্ষেত গুলোতে সে ভালো কিছু উৎপাদন করতে চাচ্ছে, কালো ধান উৎপাদন করতে চাচ্ছে, আমাদেরকে সে ভালো লাল চাল কালো চাল দিতে চাচ্ছে, এবং সে কৃষির প্রতি খুবই আকৃষ্ট হয়ে গেল। ইভেন আমার বিভাগের আরেকটা মেয়ে, সেও কিছু করবে। এখন কি করবে? এখন ম্যাম যেহেতু ডাক দিয়েছে দেখো আমরা যে কোনো কিছু করতে পারি, এখন সে শুটকি বিক্রি করছে। আচ্ছা আচ্ছা, এবং এটা কিন্তু বাস্তবিকতে ভাবা যায় না যে কেউ ভাবা যায় না। শুটকি বিক্রি এবং করবে। আমি আরেকটা বিষয় আপনাকে সামাজিক বলবো, স্ট্যাটাসও যায় না। হ্যাঁ আমি আরেকটা বিষয় বলবো আপনাকে, যে আমার এই প্ল্যাটফর্মে একজন ভদ্রমহিলা, সে শুটকি, আমি ওনাকে চিনি না কখনোই, সে শুটকি বিক্রির সে তার কথা লিখেছে, সে শুটকি নিয়ে কাজ করে, তার ব্রাহ্মণবাড়িয়া নিজ বাড়ি, ওখান থেকে শুটকিগুলো নিয়ে আসে। তো আমি অর্ডার করেছি হাফ কেজি, 500 টাকা কেজি। আমি বলছি যে আপনি আমার জন্য হাফ কেজি রাখেন। তো উনি বিকাল বেলায় নিয়ে আসছে, এবং আমি আশ্চর্য হয়েছি, উনি নিজের পার্সোনাল গাড়ি দিয়ে আসছে। আচ্ছা, ঠিক আছে, আমি তখন ডেলিভারি আগ পর্যন্ত বুঝতে পারি না না যে কি করছে। না উনি আসলে কি করছে, উনি আমার বাসার নিচে ওনার গাড়ি থামিয়ে আমার বাসায় উঠেছে আমাকে শুটকি দেওয়ার জন্য। তখন ওনার যে ভাড়াটা, রিক্সা ভাড়া, এটা 50 টাকা। আমি বললাম যে আপনার ডেলিভারি চার্জ কত? বললো যে ম্যাডাম আমি তো আমার নিজের গাড়ি নিয়ে আসছি, এমনিতে আমি 50 টাকা নিই, কিন্তু এখন তো আমার নিজের গাড়ি নিয়ে আসছি, আমি এটা নিব না। হ্যাঁ, আমি বলছি না, আপনার গাড়িরও তো একটা খরচ আছে, আমি ওনাকে 50 টাকা দিয়ে দিই। তারপরে আরো গল্প করতে করতে শুনলাম যে ওনার হাজবেন্ড ভালো প্রতিষ্ঠিত, তারপরে ওনার বাবা পুলিশ অফিসার ছিল, তো ওনার ঢাকাতে নিজস্ব ফ্ল্যাট আছে, বাড়ি আছে, কুমিল্লাতে নিজের বাড়ি আছে। তো ওনার কাছে উনি পড়াশোনাও করেছে, একজন কর্মকর্তার মেয়ে, কর্মকর্তার বউ। তো উনি কখনোই কিছু করতে পারেনি, ওনার ভিতরে এই হীনমন্যতাটা কাজ করতো। তো এখন উনি এই প্ল্যাটফর্মটা পাওয়ার পরে উনি শুরু করেছে, এবং তাও শুটকি দিয়ে, এবং এটা উনি বেশ আনন্দের সহিত করছে, এবং এটা নিয়ে ওনার একদম খারাপ লাগা কাজ করছে না। এখানে একটা অনেক বড় একটা কিছু দর্শকদের জন্য, যে আসলে সবার একটি নিজস্ব একটি আইডেন্টিটি যে খোঁজ করার যে একটা ইচ্ছা থাকে, ছোট্ট সম্ভাবনা, যে এই ভদ্রমহিলা তার হয়তো শুটকির কোনো একটি সম্ভাবনা রয়েছে, সেটি দিয়ে সে একটি পরিচয় খুঁজে বের করতে চাচ্ছে। এই যে আপা, সম্ভাবনাকে কাজে লাগানোর যে একটা বিষয়, সেই ইন্সপিরেশনটা এই ধরনের বিষয়গুলো থেকেই কিন্তু আসে। হ্যাঁ, প্রত্যেকের ক্ষেত্রে তার সম্ভাবনা কিন্তু ভিন্ন। হ্যাঁ, আমি ওদেরকে, ছেলে মেয়েদেরকে ওটাই ইন্সপায়ার করতে চাচ্ছি, যে তোমাদের বাসায়, আমি অনেকদিন লিখেছি ওদেরকে, তোমাদের বাসায় কে কি ভালো পারে। রান্না হতে পারে, সেটা হতে পারে সেলাই হতে পারে, ভালো কোনো হাতের তৈরি জিনিস হতে পারে। তোমার বাসায় যে যেটা ভালো পারে তোমরা সেটা নিয়ে কাজ করো। তখন এক মেয়ে বললো যে আপা আমার বড় বোন হাজবেন্ড মারা গেছে, দুটা বাচ্চা নিয়ে আমাদের বাসায় থাকে, আপা ভালো মোড়া বানাতে পারে, ভালো মোড়া বানাতে পারে, তাহলে তুমি মোড়া নিয়ে কাজ করো। আরেক মেয়ে লিখলো যে তাও ওর ফুফু ওদের বাড়িতে থাকে,
উনি ভালো মুড়ি ভাজতে পারে, মুড়ি ভাজতে পারে। ঠিক আছে তোমরা মুড়ি ভাজা নিয়ে কাজ করে যাও। হুম। তারপরে বেশ ভালো, ওরা যার যতটুকু আছে ছোট সেই সেটা নিয়ে সম্ভাবনাগুলো কি করছে, সেটা নিয়ে কাজ করছে। এবং এই ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে অনেকেই ট্রল করছে উদ্যোক্তা, হুম, তো উদ্যোক্তার বিষয়টাকে আমি বলবো আমরা উদ্যোক্তাটা খুব সহজ ব্যবহার করে ফেলছি। হুম, উদ্যোক্তা হওয়াটা এত সহজ না, এটা তার ভিতর সৃজনশীলতা থাকতে হবে, তার চিন্তা থাকতে হবে, তার পারিপার্শ্বিক সাপোর্ট থাকতে হবে, তার এটা করার মতো মেধা থাকতে হবে, দক্ষতা থাকতে হবে, এবং সর্বোপরি তার আর্থিক সামর্থ্যও থাকতে হবে। কিন্তু সবাই কিন্তু এখানে উদ্যোক্তা হবে না। আমি এখানে দুটো জিনিসকে কি করছি, represent- ইম্পর্টেন্স দিচ্ছি, বিক্রেতা এবং উদ্যোক্তা, হুম, দুটাকে আমি ইম্পর্টেন্স দিচ্ছি। কারণ হচ্ছে আপনি বিক্রি করেন, আর যদি আপনার সক্ষমতা থাকে তাহলে আপনি উদ্যোক্তা হন। কিন্তু উদ্যোক্তাটা যেভাবে আমরা বলছি সবাই উদ্যোক্তা, আমি কিন্তু সবাইকে উদ্যোক্তা বলছি না। এখানে কেউ সেলার আছে, seller, এবং মধ্যস্থতা তো আছে, মধ্যস্থতা সে করছে, just মধ্যস্থতা করে হ্যাঁ, সেটাকে মধ্যস্থতা করছে। লিড করছে। এবং আমি দুটার কোনোটাকে খারাপ ভাবে দেখছি না। হ্যাঁ। এবং আমি যেটা বুঝি, উদ্যোক্তাটাকে আমরা যত সহজ ভাবে ব্যবহার করছি, আসলে উদ্যোক্তা হওয়াটা অত সহজ কিছু না। উদ্যোক্তা বিশাল হুম, কিছু, অনেক কিছু বড়। অনেক কিছু। এবং আমাদের একটা ঘরের বউ হুট করে এখন উদ্যোক্তা হতে পারবে না, একটা ইউনিভার্সিটি পড়ুয়া ছেলে মেয়ে কি করতে পারবে না, হুট করে উদ্যোক্তা হতে পারবে না। এবং এক্ষেত্রে তার ব্যবসা করার মতো পুঁজিও নাই, ওরা কি করে, বেশিরভাগ ক্ষেত্রে অনেকে কি করে যে বিভিন্ন কারখানায় যোগাযোগ করে, এবং কারখানা ওখান থেকে ওখান থেকে প্রোডাক্টে সেটা ছবিটা নিয়ে আসে, ছবিটা নিয়ে আসে। ছবিটা নিয়ে আসে। তখন এই ক্ষেত্রে কিন্তু ওদেরকে হেল্প করছে কে, কারখানা। কারখানা হেল্প করছে। এবং ওখান থেকে ওরা ছবিটা নিয়ে আসে, এবং এই ছবিটা সুন্দর করে ছবি তুলে ওরা তাদের পেজে বা যেভাবে হোক ওরা দিয়ে দিচ্ছে। এবং এই ক্ষেত্রে দেখা গেল যে পেজ থেকে যদি কাস্টমার সেটা পছন্দ করে, তখন ওরা আবার এই ছবিটা কারখানায় পাঠিয়ে দিচ্ছে, কারখানা থেকে সরাসরি ওদেরকে দিয়ে দিচ্ছে। এখানে কিন্তু বিশ্বস্ততার ব্যাপারটা অনেক বেশি, এবং অনেকটা গ্রুপের মধ্যে 3-4টা এজেন্টের মধ্যে এখানে বিশ্বাস হতে হয়। এক হচ্ছে ক্রেতাকে বিক্রেতা বিশ্বাস করতে হবে, যিনি তৈরি করছেন তিনি, যিনি আবার তাকে পাঠাবেন, একটা বিশ্বস্ততার একটা ভালো সার্কেল তৈরি হচ্ছে। এবং এই প্র্যাকটিসটাকে আমি খারাপ বলবো না, আমি বলবো যেটা ভালো। ওদের মধ্যে সততা, বিশ্বস্ততা, মানুষকে না ঠকানোর যে প্রবণতা সেটা বৃদ্ধি পাচ্ছে। এবং আমার কাছে দুটোই খুবই গুরুত্বপূর্ণ। সততা তো নিশ্চয়ই আপা ব্যবসার একটা উত্তম পলিসি হিসেবে আসতে উত্তম পারে। পলিসি। এবং এখানে যদি বিক্রেতারা যদি ভালো না হয়, তাকে কিন্তু সেই কারখানার মালিক কিন্তু এই সুযোগটা দিবে না। এখন এই সুযোগটা পাওয়ার জন্য বিক্রেতা কি করবে, আগে সৎ হওয়ার জন্য যথেষ্ট একটা নিজের মধ্যে একটা প্র্যাকটিস করবে, যে আমি যে সৎ, আমি যে ভালো, আমি যে কখনো ওনার সাথে চিট করবো না, এটা ওনার কাছে, আমার এই ইমেজটা ওনার কাছে ফুটিয়ে তুলতে হবে। এবং সেই ইমেজটা ফুটিয়ে তোলার পরে কিন্তু কারখানার মালিক তাকে সেই সুযোগটা দিচ্ছে। তাহলে আমি বলবো যে একটা সুবিধা পাওয়ার জন্য একটা ছেলে বা মেয়ে নিজেকে সৎ হিসেবে নিজেকে ইমেজটা তৈরি করছে এবং আরেকজনের কাছে রিপ্রেজেন্ট করছে, এটা আমাদের জন্য অনেক ভালো একটা বিষয়। এই পরিস্থিতি কি এমন যে বাংলাদেশ কি বদলে যাচ্ছে? যে আমরা জানতাম যে ইউরোপ আমেরিকাতে যে কোনো কাজে ওরা চা বিক্রি করতে ওদের কোনো বিষয় নেই, পথের ভিতরে করে একটা কিছু বিক্রি করবে সেটাতে কোনো প্রকার সাই ফিল করছে না। তো এখনো পর্যন্ত যদিও তাদেরকে আমরা মাঠে দেখছি না, কিন্তু তাদেরকে অনলাইনে আমরা দেখছি, একটা শুরু তো হলো। সেখানে দেখলাম যে আপনি রিসেন্টলি দিলেন যে মধুর একটা বিষয় নিয়ে, একটা ইউনিভার্সিটি একটা কলেজের শিক্ষক সে মধু কেটে বাজারে বিক্রি করছে, আবার একজন সরাসরি কোনো কিছু একটা উৎপাদিত করে পণ্য সেও এটা দিয়ে, যেটা আসলে সে বাস্তবিক করবে না কিন্তু সেটা করছে। আচ্ছা, এই চিন্তাগুলোকে আপনি কিভাবে দেখছেন? আপনি যেটা বললেন যে বাংলাদেশ কি বদলে যাচ্ছে কিনা, আসলে বদলাতে তো আমাদের হবে। আমি এখনো বলছি না যে বাংলাদেশ টোটালি বদলে যাচ্ছে, কিন্তু আমরা বলবো যে বদলাতে আমাদেরকে হবে। এখন বদলানোর জন্য আমাদের যা যা দরকার সেটা আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে সেইভাবে চলতে হবে। আমি এখানে আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি, সেটা হচ্ছে আমি যখন এই কাজটা নিয়ে নেমেছিলাম, সেখানে আমার সমবয়সী বা আমার সিনিয়র যারা আছে তাদের কাছ থেকে আমি যতটুকু সাড়া পেয়েছি, অনেক কম সাড়া পেয়েছি। অনেকেই বলেছে দেখো তুমি সরকারি কর্মকর্তা হয়ে কিন্তু এটা করতে পারছো না, এটা তোমার সাথে যাচ্ছে না, বা হচ্ছে তোমার কিছু গভর্নমেন্ট পলিসি আছে, সার্ভিস রুলস আছে। তখন আমি বললাম আমি তো নিঃস্বার্থভাবে কিছু একটা করছি, এটা সমাজের জন্য করছি, একটা কমিউনিটিকে আপহোল্ড করার জন্য করছি। এটাতে যদি আমার যদি আসলে ব্যক্তিগত কোনো ক্ষতি হয় তাহলে আমি সেটা মেনে নিব। এটা আমার ভিতর থেকে আমার চাওয়া, আমার যে পরিবর্তন করার যে আমার একটা চাওয়া, সেটা আমার ভিতর থেকে আসছে, সেই জন্য আমি সেটা করে যাচ্ছি। এবং এটার জন্য আমার ব্যক্তিগত ক্ষতিটাকে আমি মেনে নিতে রাজি। আমি ওটা নিয়ে আর ঘাটাঘাটি করবো না আমার কি হতে যাবে, তবে আমি এখানে একদমই নিঃস্বার্থভাবে কাজটা করে যাচ্ছি। এবং এটা আমার কাজের
চাকরির জায়গাটাকে আমি নিশ্চিত রেখে আমার দায়িত্ব পালন করার পরে আমি আমার অবসর সময়ে সেই কাজটা করছি সমাজের ছেলে মেয়েদের জন্য। কিন্তু ছেলেমেয়েরা খুব ভালোভাবে সেটাকে নিয়েছে। তাহলে আমি এই জিনিসটা আমি এখান থেকে বুঝেছি যে আমাদের প্রবীণরা বা মধ্যবয়স্করা এটা নিতে খুব দেরি করে, প্রবীণরা খুব দ্রুত, নবীনরা খুব খুব তাড়াতাড়ি সেটা নিতে পারে। করতে এখন পারে। ওদেরকে আমাদের আসলে একটু মোটিভেট করার দরকার, ওদেরকে বোঝানো দরকার যেটা তুমি নিয়ে নাও। আমাদের এই লেভেলটা যদি আমাদের এই তরুণ ছেলে মেয়েরা যদি একবার একটা চিন্তা মাথায় নিয়ে নেয় তাহলে যেটা করবেই, বাস্তবিক এটা করবেই এবং পরিবর্তন নিশ্চিত হবে। নিশ্চিত হবে। আমি এটা বুঝেছি, কারণ আমি কাজ করতে গিয়ে বুঝেছি প্রবীণ মধ্যবয়স্ক ওদের কাছ থেকে আমি আসলেই সাড়া পাইনি। উল্টো আমাকে এটা ডিমোটিভেট করেছে, পিছনে নিরুৎসাহিত করেছে অনেকেই। আবার দুই একজন আমাকে উৎসাহিত করেছে, সেটা যাই হোক। কিন্তু আমি টোটাল হারের কথা বলছি, পার্সেন্টেজের কথা বলছি। কিন্তু ছেলেমেয়েরা খুব দ্রুত তার সহিত নিয়েছে। এবং আপনি যে মধুর কথা বলেছেন, ওনার সাথে আমার ব্যক্তিগত পরিচয় নাই, ফোনে কথা হয়েছে বা মেসেঞ্জারে কথা হয়েছে। উনি একটা বেসরকারি কলেজের টিচার, বাংলার টিচার, প্রভাষক, এবং উনি মধু বিক্রি করে। এখন উনি যে বিভিন্ন জায়গায় সুন্দরবনের মধু বা বিভিন্ন মধু আসছে, এটা দেখে ওনার ভিতরে একটা তারা আসছে যে মধুর ভিতরে তো অনেক কেমিক্যাল মিশানো হতে পারে এবং সেই মধুটা খেয়ে তো আসলে আমরা আসলে ক্ষতিগ্রস্ত হবো, যেটা আমরা উৎস জানি না। উনি একদম লাইভ থেকে এবং মধুর চাক কাটবে, ওখান থেকে উনি নিজে দক্ষ হয়েছে কিভাবে কাটতে হয় এবং ওখান থেকে মধু বের করবে, ওখানে দাঁড়িয়ে কত কেজি মধু হবে এবং সেটার পরিমাপ করবে এবং সেই মধুটা ওখানে দাঁড়িয়ে অনলাইনে আমার সেল করবে। তো কালকে আমাকে বলছিল যে ম্যাডাম আমি আপনার প্ল্যাটফর্মে আমি আমার লাইভ গুলা দেখে ওখান থেকে আমি আমার এটা করতে চাচ্ছি। তো আমি আবার সেটা নিয়ে আমি আবার আমার এখানে যারা সদস্য আছে ওদের একটু মতামত চেয়ে একটা পোস্ট লিখেছিলাম। এখন দেখলাম যে সবাই খুবই খুশি, সবাই খুশি। এবং এর মধ্যে বেশিরভাগই হচ্ছে বিভিন্ন পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি পড়ুয়া ছেলে মেয়ে। ওরা চাচ্ছে, ওরা দেখতে চাচ্ছে যে কিভাবে মধু কাটে, কিভাবে মধুটার থেকে মধুর ভিতর ছোট বাচ্চা থাকে, মধুর ডিম, মৌয়ের কীট থাকে, এগুলাকে কিভাবে সরায়, কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে মধুটাকে প্রসেস করে, ওরা দেখতে চাচ্ছে, মানে ওরা শিখতে চাচ্ছে। তাহলে আমি কি বুঝবো যে ওরা আসলে কৃষির প্রতি ওদের সহজাত একটা ভালোবাসা আছে, কিন্তু আমাদের মানসিকতার কারণে আমরা সেখান থেকে অনেকটাই পিছিয়ে যাচ্ছি। এবং সেটা আমরা ওদেরকে বোঝাতে পারলে আমাদের কৃষি সমৃদ্ধ হবে, আমরা সমৃদ্ধ হবো, আমরা ভালো খাবো, ভালো থাকবো, আমাদের ছেলে মেয়েগুলো পরিবর্তন আসবে। আবার সমালোচনাগুলোকে কিভাবে নেন? আপনার নিশ্চয়ই আপনি এই কাজ করতে গিয়ে সবাইকে তো আপনি ইয়ে করতে চান না। আপনি এই পেজটা করতে গিয়ে আমরা দেখেছি অনেকেই নেতিবাচক একটা বিষয় নিয়ে এসে, যে অনেক যারা ফেসবুক ইউজার তারা ভাবছে যে তার পেজের পোস্টটা এখানে প্রমোট হচ্ছে না, হয়তো যারা এখানে নিয়ন্ত্রিত যারা আছে তাদের নিজস্ব কিছু আইডি, তাদের নিজস্ব কিছু পরিচিতি লেভেলের আইডি গুলো এখানে প্রমোট করা হচ্ছে। এই যে অনেকের যে চাওয়া, সবারই কিন্তু পজিটিভ চাওয়া, সবাই চাচ্ছে এখান থেকে তার পণ্যটা রিপ্রেজেন্ট হোক, সবাই চাচ্ছে তার কথাটা এখানে বলা হোক। সবার কথা যদিও বলা যায় না, কিন্তু তাদেরকে হ্যান্ডেলিং করাটা কিভাবে ইয়ে করে? এটা অনেকটাই কঠিন হচ্ছে। যেটা অভিযোগ যেটা বলবো, আমি জাস্ট গত মাস পর্যন্ত ওদের প্রত্যেকটা পোস্ট ডিক্লাইন করার আগে আমি ওদেরকে মেসেজ করেছি যে আপনার এই সমস্যা, আপনি এই বিষয়গুলোকে একটু রিপেয়ার করেন। তো অনেকেই করেছে বা অনেকে দেখা গেল যে আমার মেসেজটা পরেও নাই, আবার সেম ভুলটা সে বারবার করেছে। তখন তার ভুলটাকে দেখা যাচ্ছে যে আমরা অ্যাকসেপ্ট করতে পারছি না। নির্দিষ্ট কিছু রেগুলেশন, এটা হচ্ছে ওদের ভালোর জন্য আমরা কিছু রুলস করে দিয়েছি যে আমরা এই ধরনের বিষয়গুলো আমরা এইভাবে দেবো, এইভাবে দিব। এবং এটা যারা মানতে পারছে না বা ওদেরকে আমি বলবো যে ওদেরকে নিয়ে আমি খুব একটা আশাবাদী না, যে একটা প্ল্যাটফর্মে আমি কাজ করতে চাচ্ছি, আমাকে উপস্থাপন করতে চাচ্ছি, আমি এখান থেকে ব্যবসা করতে চাচ্ছি, আমি 2-4 দিন থেকে এটার নিয়মগুলো দেখে জেনে বুঝে তাহলে আমাকে এখানে কাজ করতে আসা উচিত। যাদের এতটুকু ধৈর্য নাই, আমি আসলে কি বলবো, ওরা সম্ভাবনার বিষয়গুলো আমার কাছে খুবই ক্ষীণ। এবং আমি প্রথমত হয়তো আমি এই কাজটা করেছি, কিন্তু এখন প্রায় 1 লাখ সদস্য হয়ে গেছে এবং এখানে প্রত্যেকে আলাদা আলাদা ভাবে মেসেজ দেওয়া ঠিক না। এখন নিজের প্রয়োজনে যদি সে বুঝে যদি নিজেকে সে রিপেয়ার করতে না পারে, আমি আসলে ওদের সম্ভাবনার পথ খুব বেশি দেখতে পাচ্ছি। সমালোচনাকে কিভাবে গ্রহণ করেন? সমালোচনা নিশ্চয়ই আপনি কাজ করছেন, আপনি আপনার জব সেক্টর আছে, আপনার এখানেও আদার্স অন্যরা আপনাকে, যেহেতু আপনি বলছেন আপনি খুব একা থাকেন, আপনি এটা বাইরে থেকে আপনাকে মনে হয় আপনি একটু মুডি, আপনি সবার সাথে ওভাবে কথা বলেন না বা বিষয়টা হয় না। আবার আপনি কাজ করতে গিয়ে বিভিন্ন জায়গায় আপনি সবার মন জয় করা দেন। এই ধরনের সমালোচনাগুলোকে কিভাবে গ্রহণ করেন? আচ্ছা, এই ধরনের সমালোচনাগুলো
খুব বেশি আসেনি সমালোচনা আমার কাছে। আহ, এই পর্যন্ত বেশিরভাগই ভালোই করছে। এখন পিছনে হয়তো বা সমালোচনা করে, তো সেটা তো আসলে আমি শুনি না। আর সমালোচনার জায়গাগুলোকে আমি আসলে মোটেই পাত্তা দিচ্ছি না বা কানে নিচ্ছি না, কারণ আমি জানি আমার উদ্দেশ্যটা সৎ। আমি জানি আমি ভালো কিছু চাই। আমি জানি আমার এখানে ব্যক্তিগত আহ কারোর ক্ষতি করার বা কারোর খারাপ চাওয়ার আমার মধ্যে কোনো ইচ্ছে বিষয়ে কাজ করে না। সো আমি যেখানে আমার কাছে যেখানে আমি সৎ, সেখানে একজন কেন একদম হাজার হাজার জন যদি সমালোচনা করে, আমি তো আমাকে চিনি, যেহেতু আমি বিষয়টাকে লিড দিচ্ছি, ছেলে মেয়েগুলোকে প্রত্যেকটাকে আমার নিজের মনে হয়, আমার পরিবারের সদস্য মনে হয়। এদের একজনের ভালোর জন্য, একজনের ভালো কিছু হলে এটা আমার ভালো লাগা কাজ করে, এটা মনে হচ্ছে যে এটা আমার ভালো হচ্ছে, ওদের সফলতাটাকে আমার নিজের সফলতা মনে সফলতা হচ্ছে, আমার সফলতা মনে হচ্ছে। তাহলে এই সমালোচনাকে আমি একদমই পাত্তা দিই না। আর ব্যক্তিগত জীবনে আমি খুবই খুবই পজিটিভ, নেগেটিভ বিষয় আমাকে নিজের চিন্তা চেতনা গুলোতে পজিটিভ থাকলে আসলে সব ধরনের কিছুকেই গ্রহণ করা যেতে পারে। আবার ভিতে আপনি এখন প্রায় অনেকটা ফ্রিতে আপনি কোর্স গুলো করাচ্ছেন, যেটা কি ফিউচারে থাকবে ফ্রি কস্ট? আসলে এটা আমি বলতে গেলে হচ্ছে কি, আমার যতটুকু সামর্থ্য আছে এটা অবশ্যই ফ্রি থাকবে, এবং যতটুকু আমি ম্যানেজ করতে পারি। এবং তারপরে যদি দেখা যাচ্ছে যে এরকম কোনো ট্রেনিং যেটা বিভিন্ন ট্রেনার আমাকে নিয়ে আসতে হচ্ছে এবং ট্রেনারের ডিমান্ড থাকে, এবং ট্রেনারের ডিমান্ড গুলো তখন হয়তো বা ফুলফিল করবো। এবং এটা আমার এই পর্যন্ত ইচ্ছা নাই, কিন্তু সদস্যরা যদি পরবর্তীতে চায় যে ম্যাম আমরা বিভিন্ন ভালো ট্রেনারের কাছে আমরা ট্রেনিং করতে চাচ্ছি, যে ট্রেনার আমাকে ফ্রি ট্রেনিং দিতে, আমি তো আর কি বলবো না, সর্বগুণী বা সর্ববিষয়ে আমার দক্ষতা নাই যে আমি সবকিছু আপনি দিতে পারবেন। তখন যদি ছেলেমেয়েরা যদি চায় যে আমরা ট্রেনারের একটা ফি দিব, ট্রেনার যেহেতু আমাদেরকে নিয়ে আসতে হচ্ছে অন্য কোনো স্থান থেকে, তখন হয়তো বা সেটা পরে চিন্তা করবো। বা চিহ্ন আমার সামর্থ্য যতটুকু আছে সেগুলা ফ্রি কোর্স অলওয়েজ থাকবে, ফ্রি ট্রেনিং অলওয়েজ থাকবে। আমার সামর্থ্য এবং আমি যতদিন আছি, আমার সামর্থ্য এবং আমি যতদিন আছি, যতটুকু আমি ফ্রি ম্যানেজ করতে পারি ততটুকু থাকবে। এবং তারপরে যদি ছেলেমেয়েরা চায় যে আপা আমাদের জন্য আমাদের একটু বেটার ট্রেনিং দেন, আমরা ট্রেনারকে পেমেন্ট করব, তখন হয়তো বা আমি পেমেন্ট দিয়ে ওরা ছোট ছোট ফি দিয়ে ওরা ট্রেনারের কাছ থেকে। আবার এটা এই যে ভিটা আপনি কেন করছেন? আপনার প্রফিট কি? আপনার কি মনে হয় যে আমার কোনো প্রফিট আছে? না, নিশ্চয়ই কিছু একটা আছে কিনা দর্শকদের জন্য, যে আসলে ইনি এত কষ্ট করছেন কেন বা কেন করছেন। নিশ্চয়ই আপনি করার পারপাসে আপনি এটা অনেক জনপ্রিয়তা আপনি অলরেডি পেয়ে গেছেন, আপনাকে অনেক মানুষ জানছে আপনাকে। এটাই হচ্ছে আচ্ছা, মানে ভালোবাসাটাই আপনার। হ্যাঁ, প্রফিট বলতে গেলে ভালোবাসাটাই। আর এখানে মানে প্রচুর সময় দিতে হচ্ছে আমাকে। ইভেন আমার ব্যক্তিগত জীবনে আমি যদি বলতে চাই যে এটার জন্য আমার নিজের রুটিনটা অনেকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে এবং খারাপ হচ্ছে। যেমন আমি আগে একটু সুযোগ পেলেই পড়াশোনা করতাম, বা আমার আরেকটু পড়াশোনা করার ইচ্ছা আছে ভবিষ্যতে, ওটার জন্য নিজেকে তৈরি করছি। কিন্তু এই ভি হওয়ার পরে আমি একদম পড়াশোনা থেকে একদম বিচ্ছিন্ন হয়ে গেছি। তো তারপরে আমি ভাবছি যে এটাকে আরেকটু গুছিয়ে নেই, একটা সুন্দর একটা প্ল্যাটফর্মে ফেলে দিই, তারপরে আমি আমার পড়াশোনাটা আবার কন্টিনিউ করবো। আর লাভ বলতে তো আসলে কি বলবো, এটাই বললাম যে ক্ষতি, আর লাভ বলতে ভালোবাসা। আচ্ছা, লাভ বলতে লাভই। হ্যাঁ, লাভ বলতে লাভই, ভালোবাসাতেই রয়ে গেল। আবার এখানে আপনার নিশ্চয়ই এখন একটা দুইটা আইডেন্টিটি, একটা আপনি উদ্যোক্তাদেরকে প্রমোট করছেন, উপদেষ্টা বা তাদেরকে মোটিভেটর হিসেবে আছেন, আবার আপনি শিক্ষক। কোন পরিচয়টাকে আপনি? আমি অবশ্যই শিক্ষক, এটা হচ্ছে আমার একদম মনে প্রাণে, এবং এটা আমার প্রধান, এটাই আছে এবং থাকবে। আর ওইটা হচ্ছে ওটা আমার ভালো লাগা থেকে করা, ওটা আমার ভালোবাসা, এটা আমার আইডেন্টিটি। তো আমি শিক্ষক। আবার আপনি অনেক মানুষের সাথে কাজ করছেন, বেসিক্যালি মানুষের কোন গুণগুলো আপনাকে আপনার অপছন্দের কারণ হিসেবে দাঁড়ায়? কোন বিষয়গুলো বা আপনাকে ডিমোটিভেট করে? আপনি নিশ্চয়ই সেলফ মোটিভেট আপনি হন, কিন্তু আপনাকে পথ চলায় বাধা মনে হচ্ছে না থেমে গেলাম বা থামতে হবে, এরকম কেন বলছে? আচ্ছা, এরকম কোনো গুণ? আচ্ছা, আমি বলি, এটা হচ্ছে এখানে কাজ করতে গিয়ে অনেক ছেলেমেয়েরা আমাকে প্রতিদিন হাজার হাজার মেসেজ পাঠাচ্ছে, ম্যাডাম আমি এই সুবিধাটা পাচ্ছি, প্লিজ ম্যাডাম আমাকে একটু প্রমোট করে দেন, প্লিজ ম্যাডাম আমাকে একটু লাইভ করার সুযোগ দেন, প্লিজ এটা করেন সেটা করেন। আমি কিন্তু ওদের জন্য করি, ওদের বিষয়গুলো কিন্তু পরক্ষণে যখন দেখা যায় যে কি বলবো, ওরা বিভিন্ন জায়গায় গিয়ে, হ্যাঁ, কেউ এটার নামে একটু নেগেটিভ কিছু লিখলো, যে তখন দেখি যে ওখানে গিয়ে আবার সুর মিলাচ্ছে। এটা আবার খুব খারাপ। হ্যাঁ, ওই সমালোচনা আবার এখানে চলে। হ্যাঁ, এখান থেকে সুযোগ নিচ্ছে, আবার পিছনে গিয়ে কি করছে,
সমালোচনা করছে। এখন এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় এটা আমার বা ভিড় কোনো ক্ষতি হচ্ছে না, সে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছে। সে যে একটা কাজ করছে সেটাকে সে ভালোভাবে প্রকাশ করতে পারছে না। আমি ছোট কাজ করি, বড় কাজ করি, আমি যদি আমার কাজের জায়গাটাকে সম্মান না করি, শ্রদ্ধা না করি, সেটা অবশ্যই আমার কাছে কি হবে, সেটা অবশ্যই আমার কাছে খারাপ খারাপ লাগার বিষয় তৈরি হবে। এবং ওই দিন আমার এখানেই কাজ করতো একজন ছেলে, সে একটা ফেসবুকে ট্রল করে একটা পোস্ট লিখে যে পাত্র একটি স্বনামধন্য গ্রুপের মডারেটর। না এটা হ্যাঁ এটাও একটা বিষয়, ঠিক আছে, এবং এটাকে খুব ট্রল করে, ঠিক আছে, আচ্ছা নেগেটিভলি করছে। আচ্ছা হ্যাঁ। তো এখন যাই হোক, এখন ওখানে গিয়ে মানে আমার অনেকে লিখছে, তো তখন আমি দুজনকে পরে বলেছি যে দেখেন আপনি কিন্তু এখানে কাজ করছেন, আপনার কাজের জায়গাটাকে যদি আপনি হাসির বিষয় বানিয়ে ফেলেন তাহলে সেই তার নিজের আপনি তো আপনাকে হাসির বিষয়ে পরিণত করছেন, আপনার কাজের স্থানটাকে আপনাকে ভালোবাসতে হবে। পরে বলছে ম্যাডাম দুঃখিত, সবাই মজা করছে তো আমরা একটু মজা করছিলাম। না, আপনার কাজের জায়গা নিয়ে আপনার কোনো মজা হবে না। এবং এই বিষয়গুলো আমার খারাপ লাগে যে আমি কেন নিজেকে বুঝি না, আমি কেন এখান থেকে সুযোগ নিচ্ছি, পিছনে গিয়ে আমি হাসাহাসি করছি, সমালোচনা করছি, ট্রল করছি। এটা মানুষের একটা ইয়ের মতো আপনার একটা আলাদা বৈশিষ্ট্য যে সেইটা করলে মজা পায় একটু সমালোচনার জায়গাগুলোতে। এখন এটা মনে হয় আমাদের এই আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের লোকদের মধ্যে মনে হয় একটু বেশি দেখা যায় আর কি, আমার কাছে মনে হচ্ছে। আপনার এখানে আরেকটা বিষয়, আপনার কি মনে হয় আপনার কোন ইতিবাচক গুণগুলোর কারণে মানুষ আপনাকে পছন্দ করবে? আমাকে পছন্দ করবে এখন পছন্দ করার আসলে সবাই তো আমাকে পছন্দ করবে না, সেটাই সত্যি। কোনো কারণ ছাড়াই কেউ পছন্দ করবে, কোনো কারণ ছাড়াই কেউ অপছন্দ করবে। তো আমার ভালো দিকটা বলতে গেলে আমি খুব পজিটিভ, এবং আমি তাই আমি নিজেকে ধরে রাখি। আমার খুব ভালো লাগা, খারাপ লাগা, উচ্ছ্বাস, ওই বিষয়গুলো আমার ভিতর খুব এক্সেসিভ মাত্রায় কাজ করে না কখনো। আমি তা এটাই আমি মনে প্রাণে বিশ্বাস করি। এখন আমি যদি ভাবি যে কেউ যদি আমাকে পছন্দ করে, ভালোবাসে, তাহলে আমার এটার জন্যই ভালোবাসবে, আর এর থেকে আমি আসলে ডিফারেন্ট কিছু খুঁজে পাচ্ছি না। বা যদি আপনার কোনো সাধ্য কিছু আসে, যে সাধ্য থাকলে আপনি কি পরিবর্তন করতে চান? সাধ্য থাকলে এই যে আমি এখন যাদেরকে নিয়ে কাজ করছি, ছেলে মেয়েদেরকে নিয়ে কাজ করছি, এদের মানসিকতাটার পরিবর্তন, যে কাজই আমি আমার কাজের জায়গাটাকে ভালোবাসবো, এবং আমাকে বেঁচে থাকার জন্য আমাকে যেই কোনো কিছু আমাকে করতে হবে আমি করছি, এবং পড়াশোনা করব একটা ফলস প্রেস্টিজ নিয়ে বেকার হয়ে বসে থাকার জন্য। আমি সমাজের জন্য কিছু করবো, এবং প্রত্যেকটা মানুষ, আমার কাছে মনে হয় এখানে প্রত্যেকটা মানুষ যদি আরো 5টা মানুষের জন্য এগিয়ে আসতো, তাহলে আমরা অনেক সমাজটা বদলে যেত। মানে আমি যদি পারতাম, আমি মানুষের ভিতর এই ধারণাটা প্রতিষ্ঠিত করে দিতাম যে যদি আমার সামর্থ্য, সেটা আধ্যাত্মিক কোনো সামর্থ্য যদি আসতো, যে আমি একজন ভালো আছি, আমি আর 5 জনকে সবাইকে ভালো, এই ধারণাটা ওদের ভিতর আমি ইনপুট করে আবার একটা বিষয়, আপনি পথ চলে আসলে অনেকের কথাই শুনেছেন, আপনার কি এমন কোনো কারো কথা এরকম মনে আসে যে যা তার এই সাজেশনটা, তার এই কথাটা আমার জীবনে দাগ কেটে গেছে? হ্যাঁ, মনে আছে। আমার বড় চাচা আমার বিয়ের দিন উনি বেশ মন খারাপ করেছিল, যে উনি ঢাকা থেকে এসেছিল, ব্যাংক কর্মকর্তা ছিলেন উনি। তো উনি এসে আমাকে বললো যে তুই তো আর আমার মেয়ে না, তুই তোর বাবার মেয়ে, যাক তোর বিয়েটা হয়ে যাচ্ছে, বাট আমার ভালো লাগছে না, তবে তুই আজকে আমাকে আমার মাথায় হাত রেখে কথা দে যে তোর লাইফটাকে তুই গড়ে তুলবি, এবং এটা যদি তুই আমাকে আজকে বলতে পারোস খুব ভালোভাবে, তাহলে আমি হয়তো তোর আজকের এই বিয়েতে আমার একটু এইটাই ভালো লাগা কাজ করবো, আমি এটা আশায় থাকবো। এবং ওনার কথাটা আমাকে এখনো ইন্সপায়ারেশন দেয়, নিজের লাইফটা নিজেই করতে হবে। হ্যাঁ, নিজের লাইফ নিজেকেই করতে হবে, এটা আমার বড় চাচার কথা ছিল। কোথায় গিয়ে থামতে চান, থামবেন কখন? কোথায় গিয়ে থামতে চাই, এটা যেমন আমি যদি বলি, আমি তো একটা ওয়েতে আমি পড়ে গেছি, আমি সরকারি চাকরি করছি, এবং এখান থেকে আমার আর বের হওয়ার এখন আর সুযোগ নাই, বা আমার পেশা পরিবর্তন করারও এখন সুযোগ নাই। তাহলে আমার জীবনে কি নতুন কিছু হওয়ার কোনো সুযোগ আছে? আমি তো থেমেই গেছি।
আচ্ছা, থেমে আমি গেছে। তো থেমে গেছি, আমার চাকরিটা হয়ে গেছে, তার মধ্যে কি আমি থেমে গেছি। আমার তারপরে হয়তো তো আবার এখানে এখানে দৌড়াচ্ছেন, হচ্ছে আবার না, কিছু আমার একটা দৌড়াচ্ছি, করছেন। ঠিক আছে। এখানে হতে পারে আমার একটার পর একটা প্রমোশন হবে, প্রফেসর হব, এবং ওখান থেকে আমি কি করবো, অবসরে চলে আসবো, রিটায়ারমেন্টে চলে আসবো, এবং আমি আমার পথেই চলছি। তখন আমি এটা বিলিভ করছি যে আমি থেমে গেছি এবং আমার জীবনে আর করা পাওয়া চাওয়ার কিছু নাই। তাহলে আমি যতদিন বাঁচি বা সুযোগ পাই, তাহলে মানুষের জন্য কিছু করবো, এবং ওটা আমার আর থামা হবে না। তারপর আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আপনার নিশ্চয়ই আমি যেটা বললাম যে এই সময়টাতে তথ্য প্রযুক্তি এই যুগে যারা তরুণরা সবচেয়ে বেশি তথ্য প্রযুক্তি ব্যবহার করছে এবং তাদের অনেকটা অংশই আপনার সাথে জড়িত। তারা আপনাকে ফলো করছে, আপনি তাদের অনেক দিক থেকেই আপনি তাদের আইকন হিসেবে তৈরি হচ্ছেন। আহ, এটা এবং আপনি পড়াচ্ছেন, আপনি অনেক বিশাল একটা শ্রেণী আপনার থেকে পাঠ গ্রহণ করছে এবং তারা শিক্ষা নিচ্ছে, জীবনকে গড়ছে, এবং তারাও তরুণদের উদ্দেশ্যে আপনি কিছু যদি বলেন আমার দর্শকদের উদ্দেশ্যে, যারা এখন তারা আসলে করবেটা কি, তারা অনেকাংশে তারা হতাশায় থাকে, হতাশাগুলোকে রিক্রুজ করার জন্য, হতাশাগুলোকে ডিলিট করার জন্য তাদের হাতে এমন কোনো বিষয় থাকে কিনা যদি বলতেন। আচ্ছা, ধন্যবাদ জীবন আপনাকে। আপনি বলছিলেন যে অ্যাকচুয়ালি ছেলে মেয়েদের উদ্দেশ্যে আমি কি বলবো, যে ওরা কি করবে। তো আমার প্রথম কথা হচ্ছে যে ছেলেমেয়েরা কিছু একটা করতেই হবে, এই ধারণাটা ওদের মধ্যে থাকতে হবে। তাছাড়া ওরা নিজেদেরকে কোনো একটা বিষয়ে খুব ভালোভাবে স্কিলড করবে। স্কিল হওয়া ছাড়া সেটা হতে পারে তার ব্যক্তি জীবন, তার চাকরি জীবন, কোথায় সে ভালো করতে পারবে না, কোথাও সে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবে না যদি না সে স্কিল হয়। একাডেমিক পড়াশোনাটা আসলে আমি মনে করি যে আমাদের দেশের প্রেক্ষিতে তাকে স্কিল করতে সাহায্য করে না। আর তাছাড়া তার ওই মানসিকতাটা পরিবর্তন করতে হবে, যে আমি চাকরি করব, পড়াশোনা করেছি, চাকরির জন্য বসে থাকবো, এবং চাকরি না পেলে আমি বেকার হয়ে বসে থাকবো। বেকার তকমাটা সেটা কারোরই থাকবে না। এটা আমার কথা হচ্ছে, বেকার নামে কোনো শব্দই আমাদের আমাদের ছেলে মেয়েদের মনে অন্তত থাকবে না। যে আমি চাকরি পাইনি, ঠিক আছে, চাকরি আমার ইচ্ছা ছিল, আমি পাইনি, কিন্তু আমার যা আছে, আমার যে রিসোর্স, আমার যে সারাউন্ডিং, সেখান থেকে আমার যতটুকু সামর্থ্য, সেটা নিয়ে আমাকে কিছু একটা করার। আর কে কি বলবে সে ধারণা থেকে আমাদেরকে খুব দ্রুতই বের হয়ে আসতে হবে। এবং এক্ষেত্রে আমি মনে করি যে ছেলেমেয়েরা এগিয়ে যেতে পারবে এবং এগিয়ে নিয়ে যেতে পারবে সবাই। নিজের সামর্থ্যকে আসলে কাজে লাগিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে। আপা, আমরা আমাদের জীবনের কথা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে আমাদের কুমিল্লা 24 টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটি উপহার রয়েছে। আপা জানেন যে আমাদের কুমিল্লা 24 টিভি কুমিল্লার প্রতিচ্ছবি, আপনার জন্য ছোট্ট একটি উপহার। ধন্যবাদ জীবন, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ কুমিল্লা। দর্শক, সময় বলছে আমাদের থামতে হবে। জীবনের কথা আজকের এই পর্ব এখানেই শেষ করব। যাবার আগে এইটুকু বলতে চাই, জীবন যেখানে আটকে যায় সেখান থেকে আসলে সম্ভাবনা তৈরি হয়। হতাশার যে বিষয়টি আমাদেরকে সবসময় গ্রাস করে বেড়ায়, সেই হতাশার ভিতরেই আশার আলোটুকু জ্বলে থাকে। আজকের যিনি অতিথি ছিলেন, তিনি যেখানে ঠেকেছেন সেখান থেকেই বের হয়ে যাওয়ার এবং সম্ভাবনার দ্বার নিয়ে তিনি সামনে এগিয়ে গিয়েছেন। আমরা আগামী কোনো অনুষ্ঠানে আবার নতুন কোনো অতিথির সাথে দেখা হবে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কুমিল্লা 24 টিভির সঙ্গে থাকুন।